So, this is our first free class of this new free course. And in this class, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey. আজকে যেহেতু ফার্স্ট ক্লাস এই ফ্রি কোর্সের, আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো কিভাবে আমরা ইংরেজি ভাষা শেখা শুরু করতে পারি। অর্থাৎ দেখেন, এই প্রথমেই আমি আপনাদেরকে বললাম, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সিকোয়েন্স বা ধারাবাহিকতা মেনটেন করতে হয়। আমরা যারা মাসের পর মাস, বছরের পর বছর চেষ্টা করেও ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারছি না বা পারি না, এর মেইন রিজন হচ্ছে আমরা বুঝতে পারি না যে ভাষা শিখবো, কিন্তু কোন বিষয়গুলো সম্পর্কে আমাদের কনসেপ্ট রাখতে হবে, কোন জায়গা থেকে শুরু করব, কোথায় শেষ করব, অ্যাকচুয়াল সিকোয়েন্সটা কি হবে, কোন টপিকের পর কোন টপিক পড়বো, কোন টপিকের সঙ্গে কোন টপিক কানেক্টেড। যেটা আমি বলছি আপনাদের, এই ল্যাঙ্গুয়েজটা একটা চেইন অফ কমান্ড মেনটেন করে। আপনি যদি ওয়ার্ড না পারেন, আপনি সেন্টেন্স পারবেন না, সেন্টেন্স না পারলে টেন্স পারবেন না, টেন্স না বুঝলে ভয়েস বুঝবেন না। তো কোনটার পর কোনটা পড়তে হবে, কোনটার সাথে কোনটা রিলেটেড বা কানেক্টেড, এইটা যদি বুঝে এগোনো যায় তাহলে দ্রুত ডেভেলপ করা যায় যে আমার শুরুটা কোথায় হবে, শেষটা কোথায় হবে। কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্টস, মোস্ট অফ দ্য লার্নার ডোন্ট ফলো দ্যাট কাইন্ডস অফ রুলস। তারা ফলো করে না। এই জন্যই আমরা বিভিন্ন জায়গা থেকে যখন শিখি, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকে, শেষ করতে পারি না। তো আজ যেহেতু আমার এই কোর্সের ফার্স্ট ক্লাস, আমি আপনাদের এইটাই দেখাবো এই ল্যাঙ্গুয়েজটা শেখার জন্য কোন বিষয়গুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এখানে আমি 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ ক্লিয়ার কনসেপ্ট অ্যাবাউট দিস 7 পয়েন্টস, আপনার যদি এই 7টি পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, আই থিঙ্ক অর আই হোপ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ উইদিন ভেরি শর্ট টাইম, ইনশাল্লাহ। এবং সেই 7টি পয়েন্ট অ্যাকচুয়ালি কাজে লাগে কিনা, সেটা আপনারা যদি লাস্ট পর্যন্ত থাকেন এই ক্লাসে বুঝতে পারবেন। এছাড়া আমি যেটা বললাম, যারা ইংলিশ স্পিকিং করতে পারেন না, যারা মনে করেন আমি মোটামুটি গ্রামার বুঝি বা ফ্রি হ্যান্ডে কিছু লিখতেও পারি, বাট কথা বলতে গেলে আমি আটকে যাই, আমি একটার পর একটা সেন্টেন্স অর্গানাইজ করতে পারি না, আমি একটা কথা বাংলায় ভাবছি সেটা অ্যাকচুয়ালি কোন টেন্সে হবে, সঠিক ভার্বের ফর্মটা মেনটেন করতে পারি না, ভোকাবুলারি ব্রেনে থাকলেও ইনস্ট্যান্টলি ব্যবহার করতে পারি না, একটার পর একটা সেন্টেন্স ইনস্ট্যান্টলি নিয়ে আসতে পারি না। অর্থাৎ স্পিকিং এ যারা দুর্বল, কিভাবে কারেক্ট ওয়েতে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া যে কোনো টপিকের উপর স্পিকিং করা যায়, সেটা আমি লাস্টে দেখাবো যদি আপনারা থাকেন। তো যেহেতু ফার্স্ট ক্লাস, আর যেটা বললাম, ইফ ইজ ইট পসিবল প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ, যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসেন। জাস্ট 7টি পয়েন্ট নিয়ে আমি কথা বলবো, এবং এতটুকু বলতে পারি এগুলো আপনারা আজকে নোট করে নেবেন। পরবর্তী ক্লাসগুলোতে আমি এইগুলোকে ইন ডিটেলসে পড়াবো। যদি আপনি ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করতে না পারেন রেগুলার ক্লাসের মাধ্যমে, তখন আপনি আমাকে বলবেন, সেভাবেই প্র্যাকটিক্যালি প্রত্যেকটা বিষয় আমি দেখাবো। সো হিয়ার ইউ ক্যান সি, ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ফরেনার উই হ্যাভ টু ফলো সাম স্ট্র্যাটেজি, we have to do some plan, that is from where will we start our journey and what will we study firstly, how can we improve gradually and day by day. Those questions will be circling in your mind. So in this class I'll give you some tips so that you can understand about all the process of learning English easily. So 7টি পয়েন্ট কি, আপনারা এটা একটু আগে নোট করবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, you have to know about sentence. For learning English, firstly you have to gather some basic idea about sentence. আপনাকে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। আমি যদি সহজভাবে বলি, দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্স দুই ধরনের। একটা হচ্ছে গঠন অনুসারে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার, একটা হচ্ছে অর্থ অনুসারে অ্যাকর্ডিং টু মিনিং। আপনারা প্রত্যেকে এটা জানেন। অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্স আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স আছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। এগুলোর নাম কিন্তু আমরা জানি, বাট এদেরকে দেখে আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা যে এইটা এই সেন্টেন্স। অর্থাৎ গঠন এবং অর্থ, টোটাল 8 প্রকার সেন্টেন্স স্ট্রাকচার ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকে। এইটা যদি আপনি বুঝতে পারেন, এইটা যদি আপনি একটা বাক্য দেখে আইডেন্টিফাই করতে পারেন, একটা রিডিং পড়ে প্যাসেজ থেকে আইডেন্টিফাই করতে পারেন, তাহলে আপনার বেনিফিট বা সুবিধাটা কি? আমরা অনেকেই প্যাসেজ রিড আউট করি, বাট অ্যাকচুয়াল মিনিং, অ্যাকচুয়াল অর্থটা বের করতে পারি না বা বুঝি না। এটা আপনি বুঝতে পারবেন। সো আপনাকে সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। আফটার নোয়িং দিস সেন্টেন্সেস ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স কম্পোনেন্টস। অর্থাৎ সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে আপনাকে কনসেপ্ট রাখতে হবে। এটা হচ্ছে পয়েন্ট নম্বর 2। কম্পোনেন্টস মানে এলিমেন্টস, অর্থাৎ উপকরণ। মানে একটা বাক্যের ভিতরে কি কি থাকে। হুইচ ওয়ান ইজ অবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ সাবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, হোয়াট ইজ অ্যাডভার্বিয়াল, হোয়াট ইজ অ্যাপোজিটিভ। এই অ্যাপোজিটিভ জিনিসটা কি, কমপ্লিমেন্টটা কি, একটা বাক্যের ভিতরে এগুলো থাকে। এটা কিভাবে আসে, অ্যাডভার্বিয়াল ফ্রেজটা কি, অবজেক্ট কাকে বলে, সাবজেক্টটা কিভাবে পাওয়া যায়, ভার্বটা কি। এটা যদি আপনি জানতে পারেন, এটা যদি বুঝতে পারেন, তাহলে কি হয়, নিজের মতো করে ব্রডলি যে কোনো সেন্টেন্স লেখা যায়, যে কোনো সেন্টেন্সকে নিজের মতো করে মডিফাই করা যায়। সো এটা আমাকে জানতে হবে। হ্যাঁ,
টু ক্রিয়েট সামথিং নিউ ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স কম্পোনেন্ট। তাহলে পয়েন্ট নাম্বার ওয়ান, প্রথমে একটা হেডলাইন দিতে বলছি যে হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। দেন এক নম্বর পয়েন্ট কি, আমি সাতটি পয়েন্ট বলবো বলছি। সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। দুই নম্বর পয়েন্ট, সেন্টেন্স কম্পোনেন্ট। ওকে। তিন নম্বর পয়েন্ট, সেটি হচ্ছে পয়েন্ট নাম্বার থ্রি, ইউ হ্যাভ টু নো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। Part of speech is the most important thing of English grammar. If you learn part of speech, your 50% grammatical topic will be covered. From every sentence and every word has a particular name. You have to call those words from eight types of part of speech. And if you have clear idea about parts of speech, you can easily translate any sentence from English to Bengali as well as you can understand all the things about that sentence. অর্থাৎ বিষয়টা মূলত কি জানেন, যারা ইংলিশ গ্রামারে দুর্বল, যারা মনে করেন আমি গ্রামার পারি না, গ্রামারটা শিখতে চাই, উম, এই গ্রামার মূলত হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ সম্পর্কে যার ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে সে হোল ইংলিশ গ্রামারটা বুঝতে পারে। এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা একটা ভিত্তি বলা যেতে পারে। বিষয়টা কি, বিষয়টা কেমন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমি একটু ব্ল্যাঙ্ক পেজে আসি, তাহলে এই বিষয়টা সম্পর্কে আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলসে বলবো। বাট আজকে একটু কনসেপ্ট আমি এটা সম্পর্কে দেই, আপনারা বুঝতে পারবেন এটা কতটা গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন স্পোকেন ইংলিশ শেখার জন্য, ইংলিশে কথা বলার জন্য গ্রামার দরকার হয় না, আবার অনেকেই বলে যে গ্রামার ছাড়া শেখা যায় না, গ্রামারটা লাগে। যে যেটাই মনে করেন সেটা পরের বিষয়। মেইন কথা, যারা গ্রামার শিখতে চান, গ্রামার জানতে চান, গ্রামার মানে এই পার্টস অফ স্পিচ, এটা সম্পর্কে যাদের কনসেপ্ট বা ধারণা থাকে তারা হোল ইংলিশ গ্রামারটা বুঝতে পারে। মনে করেন আমি একটা সেন্টেন্স লিখলাম যে হি প্লেইস ফুটবল, সে ফুটবল খেলে, অন দ্য ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এই যে বাক্যটি আমি লিখলাম, এই বাক্যে, একটা বাক্য তৈরি করতে গেলে আমার কিসের ব্যবহার হয়, শব্দের ব্যবহার হয়। একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি, একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে কতগুলো ওয়ার্ড অর্থাৎ শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে তাকে সেন্টেন্স বা বাক্য বলে। সো এই যে শব্দগুলো ব্যবহার করেছে একটা বাক্যে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। যেমন দেখেন, এই হি মানে সে, এটা একটা প্রোনাউন। প্লেস, এটা একটা ভার্ব, এটা কি ভার্ব। ফুটবল, এটা একটা নাউন। অন, এটা একটা প্রিপোজিশন, এই অনটা কি প্রিপোজিশন। দা, এটা একটা অ্যাজেক্টিভ। ফিল্ড, এটা একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের একটা নাম বললাম না, আপনি যে ইংলিশ সেন্টেন্স লেখেন না কেন, সেই সেন্টেন্সে ব্যবহৃত যে ওয়ার্ডগুলো, যে শব্দগুলো, প্রত্যেকটারই একটা না একটা নাম হবে। হয় নাউন হবে, না হলে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এটা আপনাকে চিনতে হবে, আইডেন্টিফাই করতে হবে। এই পার্টস অফ স্পিচ কেন চিনতে হয় দেখেন, এগুলো কিন্তু মুখস্থ রাখা যায় না যে এই ওয়ার্ডগুলো এই পার্টস অফ স্পিচ, এটা অবস্থান ভেদে পরিবর্তন হয়। এই জন্য এটা আইডেন্টিফাই করা খুবই দরকার। মনে করেন আমি যদি বলি দিস ইজ আ ম্যাঙ্গো, এটা একটা আম, এখানে এই ম্যাঙ্গো শব্দটা একটা নাউন, একটা ফলের নাম, এটা কি একটা নাউন। কিন্তু আমি যদি এরকম আরেকটা সেন্টেন্স বলি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এর বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। এই বাক্যে ট্রিটা নাউন এবং এই ম্যাঙ্গোটা একটা অ্যাজেক্টিভ হয়ে যায়, ওই ট্রিকে মডিফাই করে, যেটা গাছ, কিসের গাছ, আম গাছ। যে ওয়ার্ড নাউনকে মডিফাই করে তাকে অ্যাজেক্টিভ বলে। তাহলে একই ওয়ার্ড, একই স্পেলিং, আগের শব্দে নাউন, আগের বাক্যে নাউন ছিল, পরের বাক্যে হয়ে গেছে কি অ্যাডজেক্টিভ। এই যে আপনারা দেখলেন, এইভাবে পার্টস অফ স্পিচ পরিবর্তন হয়, আর এই পরিবর্তনের মাধ্যমে বাক্যের অর্থের পরিবর্তন হয়ে যায়। এবং এটা যে কতটা গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, যতক্ষণ না পর্যন্ত এই পার্টস অফ স্পিচের ক্লিয়ার ব্যবহার আপনি জানবেন, এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখবেন, আপনি এটা ইমাজিন করতে পারবেন না। এটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ফাউন্ডেশন বা ভিত্তি। আমি আরেকটু ক্লিয়ার করি, আপনারা অনেকেই জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপলের নাম শুনছেন, এই পার্টস অফ স্পিচেরই ভাই বোনেরা বলা যেতে পারে। জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, অনেকে এটার ব্যবহার নিয়ে কনফিউশন ফেস করেন বা পারেন না বা বোঝেন না, এটা বুঝতে হবে। তার আগে আমি সব থেকে একটা কথা আপনাদের বলি, পার্টস অফ স্পিচটা মূলত কি, যদি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের মাধ্যমে বলি। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমি আপনাদের টিচার। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যদি আমার বাবার সামনে গিয়ে দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, এই পার্টস অফ স্পিচ গুলো অর্থাৎ ওয়ার্ড গুলো চেঞ্জ হয়। এই চেঞ্জিংটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে, তাহলে একটা সেন্টেন্সের অর্থ বের করা যায়। মানে এটা কতটা গুরুত্বপূর্ণ দেখেন। মনে করেন আমি যদি একটা ওয়ার্ড লিখি, ওয়াক,
WALK, এই ওয়াক মানে কি? আমি যদি আপনাকে বলি এটা বাংলা অর্থ কি, আপনি বলবেন হাঁটা। এখন আমি যদি বলি বলেন তো এটা কোন পার্টস অফ স্পিচ, যারা ইংরেজি জানেন, যারা পারেন, এগুলো বোঝেন, এক কথায় আপনি বলবেন যে এটা ভার্ব। ওয়াক এটা ভার্ব। হ্যাঁ, কিন্তু দেখেন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, হি ইজ ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে সে রাস্তায় হাঁটছে। আমি যদি বলি এটা কোন টেন্স, যারা টেন্স বোঝেন এক কথায় বলবেন যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হিটা সাবজেক্ট, এটা প্রোনাউন, ইজ ওয়াকিং এটা ভার্ব ফ্রেজ, ইজটা অক্সিলারি ভার্ব, এই ওয়াকিংটা এখানে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। ওয়াকিংটা কি? ভার্ব। বাংলা কি? সে রাস্তায় হাঁটছে। একইভাবে আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এর বাংলা অর্থটা হচ্ছে হাঁটা একটি ভালো ব্যায়াম। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটি ভালো ব্যায়াম। দেখেন এই যে ওয়াকিংটা বাক্যের শুরুতে লিখছি এবং এরপরে ইজ ভার্ব আছে, এই ইজ ছাড়া এই বাক্যে কিন্তু আর কোনো ভার্ব নেই, এটা একটা বি ভার্বের সেন্টেন্স। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম, এবং এই ওয়াকিংটা এখানে জেরান্ট বা অ্যাজ আ পার্টস অফ স্পিচ হিসাবে যদি বলি, নাউন হিসাবে বসছে। এটা সাবজেক্টের স্থানে আছে। একটা বাক্যের সাবজেক্ট নাউন বা প্রোনাউন হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ সাবজেক্ট হয় না। তো এটা নাউন। হ্যাঁ, বাট আগের ওয়াকিং একই স্পেলিং, এটা ভার্ব। আবার দেখেন আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, এর বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। সি মানে দেখা, এর পাস্ট ফ্রম স, এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। এই যে ওয়াকিংটা, এইটাকে ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল বলা হয়, এবং অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাজেক্টিভ এখানে। আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম, অর্থাৎ এই যে বয়, ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটন্ত অবস্থা, হাঁটতেছিল। এটা কিন্তু কোনো কন্টিনিউয়াস টেন্স না। কন্টিনিউয়াস হলে এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, শ্যাল বি, উইল বি কিছু একটা থাকবে। জাস্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ একা একা বসতেছে। এখানে মেইন ভার্ব মূলত স, অর্থাৎ একই ওয়ার্ড, একই স্পেলিং, ওয়াকিং। ওয়াক মানে আমরা জানি হাঁটা, কিন্তু এই ওয়াকিং শব্দটি তিনটা বাক্যে তিনটা পজিশনে বসার কারণে তিনটা বাক্যের অর্থের পরিবর্তন হয়ে গেছে। তিনটা বাক্যই তিন ধরনের অর্থ দিচ্ছে। কেন? শুধুমাত্র পার্টস অফ স্পিচের চেঞ্জ হওয়ার কারণে। প্রথমটাতে ভার্ব, তারপরের যে ওয়াকিং এটা নাউন, তারপরের যে ওয়াকিং সেটা অ্যাডজেক্টিভ। এবং অর্থগুলো কি? যে হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম রাস্তায়। তাহলে হাঁটছে, হাঁটা, হাঁটতে, এই যে চেঞ্জিংটা কেন হচ্ছে? জাস্ট পার্টস অফ স্পিচের চেঞ্জের কারণে, পরিবর্তনের কারণে। এই জন্য এটা জানতে হবে। আমি আবারও বলছি, এটা আমি ডিটেলসে পড়াবো। পার্টস অফ স্পিচ একটা গুরুত্বপূর্ণ টপিক, ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন বলা যেতে পারে এই পার্টস অফ স্পিচকে। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট ছিল সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পার্টস অফ স্পিচ। পয়েন্ট নাম্বার 4, ইউ হ্যাভ টু গ্যাদার সাম নলেজ অ্যাবাউট ভার্ব। আপনাকে ভার্ব সম্পর্কে জানতে হবে। ভার্ব ইজ দ্য বিগেস্ট টপিক অফ ইংলিশ গ্রামার। দেখেন, ইট ইজ ইনভলভ উইথ সো মেনি ইম্পর্টেন্ট টপিকস। এই ভার্ব কেন জানতে হবে? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং, অর ডুইং সামথিং। ভার্ব হচ্ছে এমন কোনো শব্দ যা কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, লেখা, বলা, পড়া, দেওয়া, নেওয়া, এগুলো বোঝায়। আপনারা জানেন এই ভার্ব কিন্তু একটা সেন্টেন্স বা বাক্যের হার্ট বা প্রাণ। আই মিন উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ সেন্টেন্স। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করা যায় না। যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে অবশ্যই অবশ্যই ভার্বের ব্যবহার করতে হবে, ভার্ব লাগবে। এখন এই ভার্বের অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এইটা আপনাকে জানতে হবে। এটা জানতে পারলে ল্যাঙ্গুয়েজটা দ্রুত ডেভেলপ করা যায়। আর একটা কথা, যারা ভোকাবুলারিতে দুর্বল, যারা মনে করেন আমি ইংলিশে কথা বলতে পারি না বা ফ্রি হ্যান্ডে লিখতে পারি না, ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ভালো পারি না, জানি না, বুঝি না, আহ, আমার ভোকাবুলারি ভালো জানা নেই, ভোকাবুলারিতে আমি খুব দুর্বল, কোন ধরনের শব্দার্থ, কোন ধরনের ভোকাবুলারি পড়লে আমি ইংলিশে দ্রুত এক্সপার্ট হতে পারবো, যারা এটা মনে করেন, মনে রাখবেন মূলত ভার্বের ভোকাবুলারি পড়তে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারে। অনেকেই আছে, আমার কাছে পড়ে, মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে থাকেন, সৌদি আরব, ওমান, কুয়েত, এই এই যে কান্ট্রিগুলোতে থাকেন, কাতার,
এসএসসি পাস এইচএসসি পাস করে তারা ওয়ার্ক ভিসায় বাইরের কান্ট্রিতে চলে গেছেন। তো অনেকেই বলে স্যার আমি ল্যাঙ্গুয়েজটা তেমন পারি না, আমি ইংলিশ তেমন পড়িনি আমার যখন আমি লেখাপড়া করেছি। তো বাংলাতে তো আমরা কথা বলি, ইংলিশে কি প্র্যাকটিক্যালি কথা বলতে পারবো না? আমার ভোকাবুলারি সম্পর্কেও ভালো ধারণা নেই, তো কোন ধরনের ভোকাবুলারি গুলো পড়লে বা জানলে ইংলিশে কথা বলতে পারবো? এই ভার্ব রিলেটেড ভোকাবুলারি পড়তে দেখেন আমার এখানে 200টা ভার্ব আছে। এই ভার্ব গুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, একটা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব। এইখানে আমি আমার একটা পিডিএফ ফাইল, এটা 200টি ভার্ব আছে, যে 200টি ভার্ব মোস্ট ইউজফুল ভার্ব, অর্থাৎ এই ভার্বগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশনে ইউজ করে থাকি, ব্যবহার করে থাকি, বাট ইংলিশে প্রপার অর্থ না জানার কারণে, ফর্ম না জানার কারণে আহ, আমরা ইংলিশে কথা বলতে পারি না। আমার কথাটা বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। তো ভার্ব কেন জানতে হয় জানেন? একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট গুলো একটা নির্দিষ্ট সার্কেলের ভিতর থাকে, আর সাবজেক্টের পর ভার্ব ব্যবহার করতে পারলে অবজেক্ট বা এক্সটেনশনে যেটা থাকে সেটা অটোমেটিক্যালি চলে আসে। উম, যারা ইংলিশে এক্সপার্ট না, যারা ইংলিশে কথা বলতে পারেন না, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে প্রবলেম ফেস করেন, যারা ভোকাবুলারিতে দুর্বল, মূলত এই ভার্বের জায়গায় দুর্বলতা থাকার কারণেই আপনি দুর্বল। এটা কিভাবে হয় আমি সেটা দেখাচ্ছি প্র্যাকটিক্যালি। তো দেখেন, আমি আপনাদের এগুলো পাঠিয়ে দিব। তাহলে আগে আপনারা এগুলো একটু ক্লিয়ার করেন, আমি বলছি 7টি পয়েন্টে কথা বলবো, আপনারা আগে পয়েন্টগুলো লেখেন, দেন আমি প্র্যাকটিক্যালি আসি। আমি আবারও বলছি, প্রথমত একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এবং 1 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট বলছি পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট বলছি ভার্ব। ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, আপনি একটু লিখে ফেলেন আগে। পয়েন্ট নাম্বার 5, আপনাকে টেন্স সম্পর্কে একটা ধারণা রাখতে হবে বা কনসেপ্ট রাখতে হবে। কি বলছি? টেন্স। পয়েন্ট নাম্বার 6, আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে একটি ধারণা বা কনসেপ্ট রাখতে হবে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 6। পয়েন্ট নাম্বার 5 কি বললাম? টেন্স জানতে হবে, এটা কম্পালসারি টপিক, কমিউনিকেশনের জন্য প্রয়োজন। পয়েন্ট নাম্বার 6 মডাল এবং সেমি মডাল। পয়েন্ট নাম্বার 7, আপনাকে ভয়েস জানতে হবে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে। জাস্ট একটু মনে রাখেন, উই হ্যাভ টু নো অ্যাবাউট দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। আবারও বলছি, প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার জানতে হবে, এটা হচ্ছে পয়েন্ট নাম্বার 7। তাহলে আমি কি কি পয়েন্ট বললাম? 1 নম্বর পয়েন্ট সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট সেন্টেন্স কম্পোনেন্টস, 3 নম্বর পয়েন্ট পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্ট ভার্ব, পয়েন্ট নাম্বার 5 টেন্স, পয়েন্ট নাম্বার 6 প্র্যাকটিক্যাল ইউজ অফ মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব, অ্যান্ড পয়েন্ট নাম্বার 7 প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট আপনি রাখতে পারেন, আপনার থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। এটা অ্যাকচুয়ালি ইফেক্টিভ কিনা আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো প্রত্যেকে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন। আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখেন, এই বিষয়টা একটু মনে রাখবেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে একটা প্র্যাকটিক্যাল স্ট্রাকচার আছে যেটা আপনাকে মেনটেন করতে হবে। দেয়ার ইজ আ মোস্ট ইফেক্টিভ স্ট্রাকচার। হ্যাঁ, if you want to make any kinds of English sentences, most of the time you have to use this structure. For making any kinds of English sentence, first of all, you need a subject. You need a subject. In the place of subject, you have to put noun or pronoun. সাবজেক্টের জায়গায় আপনাকে নাউন অথবা প্রোনাউনের ব্যবহার করতে হবে। এটা কি? ওই যে বললাম, পার্টস অফ স্পিচ। মানে আপনি যে সেন্টেন্সই তৈরি করেন না কেন, যে বাক্যটাই লেখেন না কেন, বাক্য লিখতে গেলে তো শব্দ দিয়ে লিখতে হয়, ওয়ার্ডের প্রয়োজন একটা কমপ্লিট সেন্টেন্সের জন্য। বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, যে ওয়ার্ডগুলো থাকে, প্রত্যেকটারই একটা একটা নাম আছে। এই নামটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে। তো সাবজেক্টের পরে আমাদের ভার্বের ব্যবহার করতে হবে। দেন এক্সটেনশন। এই এক্সটেনশনের জায়গাটাতে অবজেক্ট, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, সরি CMPLEMENT, অথবা অ্যাডভার্বিয়ালস, এটার ব্যবহার হয়। এই যে স্ট্রাকচারটা আমি লিখলাম, মনে রাখবেন, ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে প্রায় 90% ইংলিশ সেন্টেন্স এই স্ট্রাকচারটি মেনটেন করেই তৈরি হয়, প্রায় 90%। এইটা ছাড়া আরেকটা পার্টিকুলার স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ইট অথবা দেয়ার প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট
প্লাস এক্সটেনশন, এই যে স্ট্রাকচার, এটা জাস্ট নির্দিষ্ট একটা জায়গায় ব্যবহৃত হয়। 10% সেন্টেন্স তৈরি করার জন্য এই স্ট্রাকচারটার ব্যবহার হয়। এইটা বাদে যে কোনো ইংলিশ সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমত এইটাকেই মেনটেন করতে হয়। প্রায় 90% ইংলিশ সেন্টেন্স এই স্ট্রাকচারের দ্বারাই হয়ে থাকে, এই যে শুরুতে যেটা লিখলাম। ঠিক আছে, এই দুইটা স্ট্রাকচার দিয়েই ইংলিশের সমস্ত সেন্টেন্স তৈরি করা হয়, সব সেন্টেন্স তৈরি করা হয়। এখন দেখেন, আমি যদি এই ফার্স্ট স্ট্রাকচার নিয়ে একটু কথা বলি, সাবজেক্ট কি বলছি, নাউন বা প্রোনাউন। নাউন বা প্রোনাউন মানে কি? মূলত একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট কি হতে পারে? আই, অথবা উই, অথবা ইউ। যারা একদমই দুর্বল ইংলিশে, একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন, অনেক ভালো একটা কনসেপ্ট আপনি পাবেন। আই, উই, ইউ, হি, শি, দে, হ্যাঁ, রহিম, করিম, এগুলোই মূলত একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট হয়ে থাকে, তাই না? আমি, অথবা আমরা, অথবা তুমি, অথবা সে বা তারা। সাবজেক্ট মানে কি? একটা কথা যখন বলা হবে, একটা কাজ যখন করা হবে, কেউ তো একজন করবে, কেউ তো একজন বলবে। আর সাবজেক্টের পরেই ভার্ব বসে। মনে রাখেন, বাংলা সেন্টেন্সে, আওয়ার মাদার ট্যাং ইজ বাংলা, আমরা যখন বাংলায় কোনো কিছু লিখি বা বলি, ভার্ব লাস্টে থাকে, শেষে থাকে। বাট ইংলিশটা ডিফারেন্ট। ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে থাকে। এইটা কেউ ব্রেনে রেখে যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে, সে দ্রুত ডেভেলপ করতে পারে। কারণ অনেকেই বাংলার মতো করে বলে ফেলে, যেহেতু আমাদের মাদার টাং বাংলা, আমরা ইংলিশে প্রাইমারি লেভেলে কিছু বলতে গেলে বা লিখতে গেলে ওই বাংলা থেকে কনভার্ট করে লেখার বা বলার চেষ্টা করি। তো দেখেন, সাবজেক্টের পরে ইংলিশ সেন্টেন্সে ভার্ব বসে। ভার্ব কি? যেটা বললাম, ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। অর্থাৎ এই যে ইট, আই ইট, ইট মানে খাওয়া, এটা একটা ভার্ব। উই প্লে, প্লে মানে খেলা, এটা একটা ভার্ব। আমি যদি বলি ইউ ডু, ডু মানে কি? করা, এটা একটা ভার্ব। আমি যদি বলি হি ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো, এটা একটা ভার্ব। আমি যদি বলি শি ড্র, ড্রস মানে কি? আঁকা, সে আঁকে। আমি যদি বলি দে গো, গো মানে কি? যাওয়া, তারা যায়। আমি যদি বলি রহিম স্পিক, রহিম বলে, স্পিক্স মানে কি? বলা। তো এইভাবে আপনি একটা সাবজেক্ট নেন, একটা ভার্ব নেন। আর মনে রাখেন, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা সিচুয়েশন অনুযায়ী অটোমেটিক্যালি চলে আসে। আমি খাই, কি খাই? আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি বসান। এখন আমি যদি বলি আই ইট রাইস, এটা কিন্তু আমার একটা কমপ্লিট সেন্টেন্স। আমার সেন্টেন্স হয়ে গেল আই ইট রাইস, একটা কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি। মানুষ খেলে কি? আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, লুডো খেলেন, দাবা খেলেন, যা খেলেন, আপনি বসান, সো উই প্লে ফুটবল। সো দ্যাট ইজ দ্য কমপ্লিট সেন্টেন্স। এইভাবে কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়, একটা সেন্টেন্স কমপ্লিট হয়। সাবজেক্ট, ভার্ব, দেন এক্সটেনশন। আবারও বলছি, অবজেক্ট না। ইউ ডু, তুমি করো, কি করো? ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। দেখেন, হি ড্রাইভস, সে চালায়। মানুষ চালায় কি? হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এটা আমার কি? অবজেক্ট। হি ড্রাইভস আ কার। শি ড্রস, সে আঁকে। কি আঁকে? মানুষ আঁকে কি? আমি যদি বলি শি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। এইখানে এই যে রেড কালার উঠে পড়ছে বলে মনে করবেন না যে ভুল সেন্টেন্স। এটা হচ্ছে আমি এই আহ, বড় বড় স্পেস দিয়ে লিখছি, এই জন্য রেড কালার গুলো উঠে পড়ছে। ঠিক আছে, এই স্পেস দেওয়ার কারণে। দে গো, তারা যায়। কোথায় যায়? দেখেন, দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। হ্যাঁ। রহিম স্পিক্স, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তো এই যে সেন্টেন্স গুলো আমি তৈরি করলাম, এইগুলো সবই কমপ্লিট সেন্টেন্স। সাবজেক্ট আছে, ভার্ব আছে, এক্সটেনশন আছে। এখন দেখেন, এই স্ট্রাকচারটা যদি একটু অ্যানালাইসিস করি, এইটা একটু বোঝার চেষ্টা করেন। আমরা অনেকেই জানি এটা, যে একটা সেন্টেন্স বা বাক্যের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু অবজেক্ট না, আমি কি বলছি, যে এক্সটেনশন। মানে এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, কমপ্লিমেন্ট বসতে পারে, অথবা অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে। অর্থাৎ অবজেক্টটা কি জানেন? অবজেক্ট হচ্ছে কোনো বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায়, তাকে অবজেক্ট বলে। বলেন তো কি বললাম? হোয়াট অথবা হুম। একটা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা, অবজেক্ট হচ্ছে দুই প্রকার, একটা বলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট। ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে ডাইরেক্ট বা বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়, হুম দ্বারা প্রশ্ন করলে ইনডাইরেক্ট বা ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায়। আমি খাই, কি খাই? ভাত খাই, এটা আমার একটা বস্তুবাচক অবজেক্ট। হোয়াট দিয়ে কোশ্চেন করছি। কি খেলি? ফুটবল খেলি। কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। একটা সেন্টেন্স বা বাক্যে সাবজেক্ট এবং এক্সটেনশন যদি একই ব্যক্তি বা বস্তু হয়, তাকে কমপ্লিমেন্ট বলে। বিষয়টা কেমন আমি বলতেছি। তার আগে দেখেন অ্যাডভার্বিয়ালস, এটা একটু আগে বুঝিয়ে দেই। এই অ্যাডভার্বিয়ালস এর মানে হচ্ছে, দেখেন, অ্যাডভার্ব মানে এমন কোন ওয়ার্ড
যে ওয়ার্ডটা ভার্বকে বিশেষায়িত করে, ভার্বকে মডিফাই করে। মূলত কোনো বাক্যের ভার্বকে, মনে রাখেন, কোনো বাক্যের ভার্বকে যদি হাউ মানে কিভাবে, বোঝেন, হাউ, ওয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, ওয়াই মানে কেন, এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করা হয়, প্রশ্ন করা হয়, তাহলে এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায়। যেমন দেখেন, ইউ ডু তুমি করো, কি করো, কাজ করো, সে চালায়, কি চালায়, গাড়ি চালায়, সে আঁকে, কি আঁকে, ছবি আঁকে, তারা যায়, এই দে গো। এখন এই গোটাকে আপনি প্রশ্ন করেন তো কি যায়, কাকে যায়, উত্তর হয়, উত্তর কি আপনি মিলাতে পারেন? না। এইখানে গোটাকে যদি আপনি এইভাবে প্রশ্ন করেন যে ওয়ার, ওয়ার ডু দে গো, তারা কোথায় যায়, স্কুলে যায়, অর্থাৎ একটা বাক্যের ভার্বকে ওয়ার দ্বারা প্রশ্ন করে এই টু স্কুলটা পাওয়া যাচ্ছে। কি বা কাকে দ্বারা না, এর আগের গুলো সবই কি দ্বারা প্রশ্ন করে পাওয়া গেছে, যে কি, কি খাই, ভাত খাই, কি খেলি, ফুটবল খেলি, কিন্তু কি যায়, কাকে যায় হয় না, কোথায় যায়, স্কুলে। তাহলে এই যে টু স্কুল, এটা কিন্তু আমার কোনো অবজেক্ট না, এইটাকে বলা হয় মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস, ভার্বকে ওয়ার দ্বারা কোশ্চেন করে পাওয়া যায়, যে কোথায় যায়, স্কুলে যায়। এটা আপনাকে জানতে হবে যে কোনটা অবজেক্ট, কোনটা অ্যাডভার্ব, কোনটা কমপ্লিমেন্ট। কেন জানতে হবে? দেখেন, যে বাক্যের অবজেক্ট থাকে না, সেই বাক্যের ভার্বকে মূলত ইনট্রানজিটিভ ভার্ব বলে। সেই বাক্যকে প্যাসিভ করা যায় না। যেমন এই যে দে গো টু স্কুল, এই বাক্যটা কেউ যদি আপনাকে দিয়ে বলে এটার প্যাসিভ ভয়েস করো, তো আপনি করতে পারবেন না, এটা কখনো সম্ভব না, কারণ এখানে অ্যাডভার্ব, এটা অবজেক্ট না। এই জন্য বলছি একটা সেন্টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না, এক্সটেনশন। কারণ সেখানে অবজেক্টও বসতে পারে, অ্যাডভার্বও বসতে পারে, কমপ্লিমেন্টও বসতে পারে। এবার দেখেন কমপ্লিমেন্টটা কি। যেমন দেখেন, আমি যদি বলি রহিম ইজ আ ডক্টর, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে যে লোকটা রহিম, সেই লোকটাই ডক্টর না, মানে যে ডক্টর সেই রহিম। মানে কমপ্লিমেন্টের মানে হচ্ছে পরিপূরক, মানে এমন কোন সেন্টেন্স বা বাক্য যে বাক্যে সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনেও সেই ব্যক্তি বা বস্তু থাকে, তার সম্পর্কেই বলা হয় মূলত কোন বাক্যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলোকে বি ভার্ব বলি না আমরা, এই ভার্বগুলো যদি মেইন ভার্ব হিসাবে থাকে, সেটাকে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। ঠিক আছে? আমি যদি বলি শি ইজ হ্যাপি, যে শি সেই হ্যাপি, যে হ্যাপি সেই শি। আই অ্যাম আ টিচার, হ্যাঁ, যে আই সেই টিচার, যে টিচার সেই আই। সো এইগুলোকে মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। ঠিক আছে? তাহলে কমপ্লিমেন্ট মানে কি? পরিপূরক। মূলত এই যে যেটা বললাম অ্যাম, ইজ, আর, অজ, আর, এগুলো যদি মেইন ভার্ব হিসেবে বসে, তো এমন কিছু ভার্ব থাকতে পারে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, সিম, বিকাম, অ্যাপেয়ার, এই ধরনের কিছু ভার্ব আছে। আমি এটা নিয়ে ডিটেলসে পরে কথা বলবো। যেমন মনে করেন আমি যদি বলি যে হি বিকেম ইউটিউবার, এর বাংলা অর্থ হচ্ছে সে একজন ইউটিউবার হয়েছিল। দেখছেন? মানে যে লোকটা হি, সেই কিন্তু ইউটিউবার, যে ইউটিউবার সেই হি। এখন এই এই বিকেম এর পরিবর্তে মনে করেন আমি একটা বি ভার্ব ব্যবহার করবো, আমি যদি বলি হি ওয়াজ আ ইউটিউবার, আমার কিন্তু মিনিংটা ওইভাবে চেঞ্জ হচ্ছে না, বাংলা কি, সে একজন ইউটিউবার ছিল। হি বিকেম আ ইউটিউবার মানে ওয়াজ কে, বিকেম কে রিপ্লেস করে আমি ওয়াজ বসালাম। তো এটা বসালে আমার কি হচ্ছে? সেন্টেন্স কি ভুল হয়ে যাচ্ছে? না, সেন্টেন্সে কিন্তু অর্থ ঠিক থাকছে। তো এমন কিছু ভার্ব, যে ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়, হ্যাঁ, সেগুলো মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স হয়। মূলত বিষয়টা হচ্ছে এই যে কমপ্লিমেন্ট মানে পরিপূরক, এমন কোন সেন্টেন্স বা বাক্য যে বাক্যে সাবজেক্টে যে থাকে, এক্সটেনশনেও সেই ব্যক্তি বা বস্তু থাকে, এটাকেই কমপ্লিমেন্ট বলে। কোন বাক্যের ভার্বকে হোয়াট এবং হুম, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অবজেক্ট বলে। আর হাউ, ওয়্যার, ওয়েন, হোয়াই, হ্যাঁ, কিভাবে, কোথায়, কখন, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলে। এই যে স্ট্রাকচারটা বললাম বা দেখালাম আপনাদেরকে, আপনারা কি স্ট্রাকচারটি সম্পর্কে কনসেপ্ট বা ধারণা পেয়েছেন? আমি কি বোঝাতে পারলাম মূলত এই জায়গাটাতে কি আছে? বুঝতে পারছেন কেউ? এই এই পর্যন্ত যতটুকু বললাম, হ্যাঁ, যে জি একটা জি ভাই। সেন্টেন্স গঠনের স্ট্রাকচার কি, এবং সেখানে অবজেক্টটা কাকে বলে, কমপ্লিমেন্ট কাকে বলে, অ্যাডভার্বিয়ালস কাকে বলে। ওকে, ওকে, এটা বুঝতে হবে। এটা বুঝতে পারলে এখান থেকে অনেকগুলো বেনিফিট আছে। সেটা কি জানেন? আমি একটু বলি, আরো একটু খেয়াল করেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন এই ল্যাঙ্গুয়েজটা কতটা প্রফেশনালি শেখা যায়। আপনারা অনেকে আমাকে আজকে নতুন দেখছেন, আমার ক্লাস কোনোদিন করেননি, আমার ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন, দেখে আসবেন সেখানে স্টুডেন্টরা কিভাবে কমেন্ট করে। আমি হাজার হাজার শত শত স্টুডেন্টকে
নিয়ে এগোই না, পড়াই না। আমি একটা পার্মানেন্ট জবের ভিতর আছি, আমি কিন্তু আমার অফলাইনের কোনো কোর্স বা কোচিং সেন্টার প্রতিষ্ঠান নেই। আমি আমার এই ফ্রি টাইম বা লেজার টাইমেই এই ব্যাচগুলো পড়াই, কারণ আমার ইংলিশে গ্রাজুয়েশন করা, আমার আইএলটিএস কমপ্লিট করা, আমি কেমব্রিজ থেকে সেলটা কমপ্লিট করা। সো আমি এই ল্যাঙ্গুয়েজটা জানি, আমি পারি, আমি বুঝি, তো আমি কেন বসে থাকবো, কেন শেখাবো না, কেন স্টুডেন্টদের সঠিক গাইডলাইন দিব না? আমার হাজার হাজার লক্ষ লক্ষ ফলোয়ার নেই, কারণ আমি ওইভাবে কন্টেন্ট তৈরি করতে পারি না, বা রেগুলার সারি না, বা ওই রকম ইন্টেনশন নিয়ে আমি এটা শুরু করিনি। আমি এই লাইভ ক্লাস নেই, তাদেরকেই নেই যারা বিভিন্ন জায়গা থেকে শেখার চেষ্টা করছে, সঠিক গাইডলাইন পাচ্ছে না, সত্যিকার অর্থে ল্যাঙ্গুয়েজটা শিখতে চায়, প্রফেশনাল হতে চায়, এক্সপার্ট হতে চায়। কিন্তু বাংলাদেশে তো কত কোচিং সেন্টার আছে, কত কিছু আছে, আমি দেখছি তারা কিভাবে ক্লাস নেয়, কি পড়ায়। আপনারা এই যে আমার ক্লাসগুলো করছেন, এর জন্য তো কোনো টাকা দিতে হবে না, আপনাদের কাছ থেকে আমি কোনো টাকা চাইনি। এই ক্লাসের জন্য আমার পেইড কোর্স যারা করে, টাকা দিয়ে যারা করে, সেটা আলাদা কথা, সেটা তারা তাদের মতো করে। টাকা তো আর কেউ তার কাছে জোর করে দিতে পারে না। তো এই এই যে ক্লাসগুলো আমি নিচ্ছি, এই ফ্রি ক্লাসগুলো আপনারা করে যান, যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। যদি বেটার কিছু না পান, এখানে অনেকেই আছেন যারা বিভিন্ন জায়গায় অফলাইনে পেইড কোর্স করেন, বা অনলাইনে কোনো একটা জায়গায় টাকা দিয়ে ক্লাস করেন, সেই ক্লাসগুলোর সাথে আমার এই ক্লাসে কম্পেয়ার করবেন। যদি বেটার কিছু না পান, তখন আপনি বলবেন। কারণ আমি যাদেরকে শেখাই, তাদেরকে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট করে বের করি। আমি 5 জন 10 জনকে নিয়ে থাকি, কিন্তু তারা এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হয়, সেভাবে আমি পড়াই। এটা আপনারা ক্লাস করতে থাকেন, বুঝতে পারবেন, একদিনে এটা বোঝা যায় না। তো দেখেন, যেটা আমি বলছি সেটা হচ্ছে যে অবজেক্ট কি, কমপ্লিমেন্ট কি, অ্যাডভার্বিয়াল কি, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারলাম। এইগুলো যদি বুঝতে পারেন, ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা টেকনিক বা স্ট্র্যাটেজি হচ্ছে অ্যাডভার্বিয়ালস এর ব্যবহার করে সেন্টেন্স বড় করা। আমরা যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখি, স্পোকেন ইংলিশ শিখি, সেন্টেন্স প্র্যাকটিস করি, দেখেন আমরা কিন্তু এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ থাকি। একটা সেন্টেন্স বা বাক্যকে বড় করতে পারি না, লং করতে পারি না, সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না। যেমন আই ট্রাইস, আমি ভাত খাই, আমাদের এখানেই বাক্য শেষ। সারা জীবন আমরা এইটুকু করে আসছি, তাই না? উই প্লে ফুটবল, ইউ ডু দ্য ওয়ার্ক, হি ড্রাইভস আ কার। এবং আমরা যদি প্র্যাকটিস করি, এইভাবে করি, হি ড্রাইভস আ কার, হি ডাজেন্ট ড্রাইভ আ কার, ডাজ হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। হ্যাঁ, এইভাবে আমরা প্র্যাকটিস করি। কিন্তু আমরা কি একটা সেন্টেন্স বা বাক্যকে এতটুকুর ভিতরেই সীমাবদ্ধ রাখবো? আমরা কি বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। আমরা এতটুকুর ভিতরে আটকে থাকবো না। আপনি যারা ইংলিশ রাইটিং এ দুর্বল, যারা সেন্টেন্সকে মডিফাই করতে পারেন না, সেন্টেন্সের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারেন না, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি বা কৌশল। আমি এটা এখন দেখাতে গেলে অনেক টাইম চলে যাবে, কারণ অনেকগুলো বিষয় বোঝাবো, তারপরেও একটু দেখাই দিচ্ছি। এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো বাক্যকে বড় করা যায়। যেমন মনে করেন, আমি ভাত খাই, তাই না? আমরা কিন্তু সারা জীবন এতটুকু লিখে আসছি। এই বাক্যটাকে আপনি আরো বড় করবেন, কিভাবে করবেন জানেন? কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড না, অ্যান্ড অর বাট দো অল দো ইফ, এগুলো যুক্ত করে না, ক্লজ যুক্ত করে না, একটা সিম্পল সেন্টেন্সকে কিভাবে বড় করা যায় ফ্রেজ ব্যবহারের মাধ্যমে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, আমি ভাত খাই। এবার ওই ওই ইট মানে খাওয়া না, এইটাকে আপনি হাউ দিয়ে প্রশ্ন করেন, যে হাউ ডু আই ইট রাইস, আমি কিভাবে ভাত খাই, আপনি কিভাবে ভাত খান, হাউ ডু ইউ ইট রাইস। এখন আমি যদি বলি আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুবই ধীরে সুস্থে ভাত খাই, খাওয়ার সময় বেশি তাড়াহুড়া করি না। এই যে আমার সেন্টেন্সটা কিন্তু একটু বড় হলো। আপনি যে স্লোলি ভাত খান, আপনি কোথায় ভাত খান, ওয়ার ডু ইউ ইট রাইস? অ্যাট হোম, আমি বাড়িতে ভাত খাই। আমার বাক্যটা আরো একটু বড় হলো। আপনি যে বাড়িতে স্লোলি ভাত খান, আপনি কখন ভাত খান, ওয়েন ডু ইউ ইট রাইস? আমি দিনে 3 বার ভাত খাই। ইফ আই সেই দ্যাট 3 টাইমস আ ডে, সো এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। আপনি যে দিনে 3 বার বাড়িতে বসে স্লোলি ভাত খান, আপনি কেন ভাত খান, ওয়াই ডু ইট রাইস? জাস্ট আমার শরীরে শক্তি পাওয়ার জন্য ভাত খাই। আই ক্যান সে টু গেট এনার্জি, হ্যাঁ, ইন মাই বডি। দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল, রাইস পর্যন্তই ছিল, সেইখান থেকে এই যে বডি পর্যন্ত আনলাম, একটা সেন্টেন্সকে বড় করলাম। কিভাবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। কি করে? ভার্বকে কোশ্চেন করে, হাউ, ওয়ার, ওয়েন, ওয়াই, এগুলো দিয়ে। অর্থাৎ এই যে ভেরি স্লোলি, এটাকে কি বলা হয় জানেন? অ্যাডভার্ব অফ ম্যানার। হাউ দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। অ্যাট হোম, এটাকে বলে অ্যাডভার্ব অফ প্লেস। ওয়ার দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। 3 টাইমস আ ডে, এটাকে বলা অ্যাডভার্ব অফ টাইম। ওয়েন দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। আর টু গেট এনার্জি ইন মাই বডি, এটাকে বলা অ্যাডভার্ব অফ রিজন। ভার্বকে ওয়াই দ্বারা কোশ্চেন করলে পাওয়া যায়। এইভাবে যে কোনো সেন্টেন্সের ভার্বকে আপনি যদি এই ডাবল ইউ এই ওয়ার্ডগুলো দ্বারা কোশ্চেন করেন, যে সিচুয়েশন অনুযায়ী যেভাবে অ্যাপ্রোপ্রিয়েট হয় আপনি লেখেন, আপনার সেন্টেন্স বড় হবে। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। হাউ ডু উই প্লে ফুটবল? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সহিত ফুটবল খেলি, খেলার মাঠে মারামারি করি না, হ্যাঁ, পলাইটলি খেলি। এখন আপনি যে পলাইটলি ফুটবল খেলেন,
হ্যাঁ, ফাউল করেন না খেলার মাঠে, ঠিক আছে। ওয়ার ডু ইউ প্লে ফুটবল? আপনি কোথায় ফুটবল খেলেন? অন দ্য ফিল্ড। আমি মাঠে ফুটবল খেলি। আপনি যে মাঠে ফুটবল খেলেন, আপনি কখন ফুটবল খেলেন? ইন দ্য আফটারনুন। জাস্ট ভিতর থেকে আপনাকে একটু প্রেপোজিশনের ব্যবহার শিখতে হবে, সেটারও ডিটেলস ক্লাস এই ফ্রি ক্লাসের ভিতর আছে। আমি বিকাল বেলা মাঠে ফুটবল খেলি। এরপর আপনি যে পলাইটলি মাঠে বিকালবেলা ফুটবল খেলেন, আপনি কেন ফুটবল খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? খেলার পিছনে কারণটা কি, রিজনটা কি? জাস্ট এখানে সে টু ডু, ডু মানে করা, টু ডু মানে করতে, কি করতে? এটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস বিয়ন। অথবা ফর প্লাস ভার্বের সাথে আইএনজি ব্যবহার করা যায় ফর ডুইং, করার জন্য কি? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে আমি কি লিখলাম? আমার বাক্যটা কতটুকু ছিল? ফুটবল পর্যন্ত, সেখান থেকে বড় করলাম যাই, উই প্লে ফুটবল ভেরি পলাইটলি অন দ্য ফিল্ড ইন দ্য আফটারনুন টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। সো এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো বাক্যকে বড় করা যায় ভার্বকে কোশ্চেন করে। তাহলে ফুটবল অবজেক্ট, এই ভেরি পলাইটলি এটা অ্যাডভার্ব অফ ম্যানার, অন দ্য ফিল্ড এটা অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য আফটারনুন এটা অ্যাডভার্ব অফ টাইম। ইন দ্য আফটারনুনটা কি? অ্যাডভার্ব অফ টাইম। এরপর হচ্ছে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ, এটা অ্যাডভার্ব অফ রিজন। এটা আমি নেক্সট ক্লাসে আরো ডিটেলসে দেখাবো। সো অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো সেন্টেন্স বা বাক্যকে এইভাবেই বড় করা যায়, ঠিক আছে? এটা একটু আপনারা জেনে রাখেন। দ্যাট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু ডেভেলপ রাইটিং। হ্যাঁ। সো প্র্যাকটিক্যালি শিখতে হবে, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে যারা প্র্যাকটিক্যালি শিখতে পারবে তারা এটা ধরে রাখতে পারে। হ্যাঁ। তো এখন দেখেন, এগুলো তো আমি লিখলাম, রাইস চলে গেছে না? এখন এগুলো তো আমি লিখলাম কিভাবে সেন্টেন্স তৈরি হয়, কিভাবে বড় হয়, কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা অ্যাডভার্বিয়াল, কোনটা জেরান্ড, কোনটা ইনফিনিটিভ, কোনটা পার্টিসিপল। দেখেন, 1 ঘন্টার ক্লাসের মধ্যে অনেকগুলো বিষয় কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা। রেকর্ড ক্লাসটা আরেকবার দেখবেন, অনেক ডেভেলপ আসবে আপনার। এখন দেখেন, আপনাদের যেটা আমি মেইনলি দেখাবো বা বুঝাবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশটা কি। যারা ইংলিশে কথা বলতে চান, যারা ইংলিশে এক্সপার্ট হতে চান, যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারেন না, কথা বলতে গেলে বেঁধে যায়, কেন বেঁধে যায়, কেন আমরা ইংলিশে কথা বলতে পারি না, স্পিকিং এ দুর্বলতা আমাদের থাকে কেন, এই এখন যেটা দেখলাম এটা তো রাইটিং এর একটা পার্ট। কিভাবে সেন্টেন্স বড় হয়, একটা বাক্যের ভিতর কিভাবে এক্সট্রা ইনফরমেশন আসে, সেটা হচ্ছে ডাবল বেস ওয়ার্ড দ্বারা ভার্বকে প্রশ্ন করে অ্যাডভার্বিয়াল ফ্রেজের মাধ্যমে এটা আসে। এটা গেল একটা দিক। আরেকটা বিষয় হচ্ছে স্পোকেন ইংলিশটা কি, ইংলিশে আমরা কেন কথা বলতে পারি না। কথা বলতে গেলে আমাদের প্রবলেমটা কোথায় হয়, আগে প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে, দেন উই হ্যাভ টু ওভারকাম ফ্রম দিস প্রবলেম। এটা কি আমরা জানি? এটা কি আমরা বুঝি? দেখেন, আমি প্রথমে একটা কথা বলছি যে যারা ইংলিশের ভোক্যাবুলারিতে দুর্বল, ভোক্যাবুলারি বলতে মূলত ভার্বের ভোক্যাবুলারি শিখতে হয়। যার যত বেশি ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে বা ধারণা থাকে, সে তত দ্রুত ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে, ল্যাঙ্গুয়েজটাকে কাভার করতে পারে। কারণ কি? সাবজেক্ট একটা সার্কেলের ভিতর থাকে। সাবজেক্ট মানে কি? একটা কথা বা একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে, সেটা আমি হতে পারি, আপনি হতে পারেন, সে হতে পারে, তারা হতে পারে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট এই আই, উই, ইউ, হি, সি, দে, এগুলোই হবে, এর বাইরে কিছু না। এরপরে আমাদের ভার্ব বসবে। তাহলে এই ভার্বটা যদি আমার জানা থাকে, ভার্ব যদি আমি বসাতে পারি, এক্সটেনশন বা বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন স্পোকেন ইংলিশটা কি, ইংলিশে কথা কেন বলতে পারি না, এই জায়গাটা একটু ফোকাস করেন। দেখেন, এই যে বাক্যগুলো আমি এখানে লিখছি, যারা টেন্স বোঝেন, আমি যদি আপনাকে বলি এগুলো কোন টেন্সে লেখা আছে বলেন তো, আপনি এক কথায় বলবেন যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কেন? সাবজেক্টের পরে যে ভার্বগুলো আপনারা এখানে দেখছেন এগুলো কোন ফর্ম? প্রেজেন্ট ফর্ম। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। হি ড্রস আ পিকচার, সে একটা ছবি আঁকে। অর্থাৎ অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ কেউ করে, অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে কোন একটা কাজ হয়। এটাকে আমরা কোন টেন্স বলছি? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। কোন একটা কাজ ডে টু ডে লাইফে অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যাল ইংলিশে স্পিকিং করবেন, কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, ইংলিশে যখন কারোর সাথে কথা বলবেন, একটা স্টেবল পজিশনে, স্টেবল টাইমে কথাকে রেখে আপনি এগোতে পারবেন না। ইউ হ্যাভ টু চেঞ্জ ইয়োর টাইম। কিভাবে সেটা করবেন? মানে বিষয়টা কি আমি বুঝিয়ে বলতেছি। দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্স 3 প্রকার। এটা তো আমরা জানি, টেন্স সম্পর্কে তো সবার প্রায় কনসেপ্ট থাকে যারা একটু ইংরেজি চর্চা করতে আসে, কারণ অনেকেই জানেন আপনারা যে টেন্স একটা কম্পালসারি টপিক, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এটা দরকার। হ্যাঁ। টেন্স 3 প্রকার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। কথাগুলো একটু বোঝেন। প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে পার্ট, ভাগ আছে, ক্লাসিফিকেশন আছে, তাই না?
ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেন্সের স্ট্রাকচার কয়টা? তিনে চারে 12টা। এই 12টা স্ট্রাকচার মানে কি জানেন? 12 ভাবে একটা কথাকে বলা যায়, 12টা জায়গায় মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। টেন্স মানে ভার্বের ফর্মের চেঞ্জ। বিষয়টাকে আমি একটু বুঝিয়ে বলি, প্র্যাকটিক্যালি বলি। দেখেন এইখানে যে বাক্যগুলো আপনারা দেখছেন, এটা তো বুঝতে পারছেন এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট, মানে অ্যাজ ইউজুয়াল একটা কাজ হয়। হ্যাঁ, অর্থাৎ আমি ভাত খাই, আমরা ফুটবল খেলি, তুমি কাজ করো, সে গাড়ি চালায়, সে ছবি আঁকে, এরকম। কিন্তু আপনি যখন প্র্যাকটিক্যালি কনভারসেশন বা কমিউনিকেশন করবেন, এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারবেন না। যেমন মনে করেন, আমি মনে করেন দুইজন ব্যক্তির ভিতরে একটা কনভারসেশন হচ্ছে, এ এবং বি, এরা দুইজন মানুষ, ফর এক্সাম্পল হাজবেন্ড ওয়াইফ। এ বি কে বলছে যে আপনি কি রাতে ভাত খেয়েছেন? মনে করেন, হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? মনে করেন এ, ফর এক্সাম্পল আমি একটু নাম লিখি, রহিমা, আর এর নাম হচ্ছে রহিম। হ্যাঁ, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে। So, রহিমা বলছে রহিমকে, তার হাজবেন্ড, যে হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট? সরি, আমি এইটা এইটা লিখি রহিম, আর এইটা লিখি রহিম, ঠিক আছে? তো রহিম বলছে, মনে করেন রহিম এ বাইরে আছে, বাইরে থেকে বাসায় আসছে, বাসায় এসে তার স্ত্রীকে জিজ্ঞাসা করছে যে তুমি কি রাতে ভাত খেয়েছো? হ্যাভ ইউ ইটেন রাইস এট নাইট? এখন সে বলছে যে আমি খাইনি। আই হ্যাভ নট ইটেন রাইস। আই হ্যাভ নট ইটেন রাইস অ্যাট নাইট। আমি রাতে ভাত খাইনি। এরপর রহিমা আবার বলছে রহিমকে যে আপনি কি এখন ভাত খাইতেছেন? এখন কি আপনি ভাত খাবেন, মানে খাচ্ছেন? হ্যাঁ, রহিম বাসায় আসছে, মনে করেন সে নিজের মতো করে ভাত খেতে যাচ্ছে। হ্যাঁ, ওকে জিজ্ঞাসা করে সে খেতে গেল। তো সে বলছে যে আর ইউ ইটিং রাইস নাও? কথাটা বোঝেন, প্র্যাকটিক্যালি বুঝতে হবে ল্যাঙ্গুয়েজটাকে। আর ইউ ইটিং রাইস নাও মানে কি? মানে সে এই কথাটা বলে যে আমি রাতে খাইনি। আর ইউ ইটিং রাইস নাও, আপনি কি এখন ভাত খাচ্ছেন? এখন রহিম বলছে আই আইল নট ইট নাও। আমি এখন খাবো না। আই এইট রাইস ইন দা মর্নিং। আমি সকালে ভাত খেয়েছিলাম, আমি এই জন্য এখন খাবো না। হ্যাঁ। সো এই যে দুইজনের ভিতরে একটা কথোপকথন, রহিম এবং রহিমা, কতটা বোঝেন? এইখানে একটা কমন ভার্ব আমি ব্যবহার করছি প্রত্যেকটা সেন্টেন্সে। সেই ভার্বটা কি? সেই ভার্বটা হচ্ছে ইট। কথাটা বোঝেন, ইট মানে কি? ইট মানে আমরা জানি খাওয়া। কিন্তু এই যে কনভারসেশনটা আমি করলাম, এই কনভারসেশনে দেখেন কোথাও আমি ইটটাকে জাস্ট ইট রাখিনি। আমি কোথাও বলছি EATEN ইটেন, কোথাও বলছি EATING ইটিং, কোথাও বলছি ATE8, কোথাও বলছি উইল নট ইট। কোথাও কি জাস্ট ইট আমি লিখছি? দেখেন তো কোনো জায়গায় আছে? না। হয় ইটেন, না হলে ইটিং, না হলে উইল ইট বা উইল নট ইট, না হলে এইট। কেন এরকম হলো? সময়ের পরিবর্তনের কারণে, কথার পরিবর্তনের কারণে। দুইজনের ভিতরে যখন কনভারসেশন হচ্ছে, কনভারসেশনটা বিভিন্ন টাইমে কনভার্ট হচ্ছে। কনভারসেশনটা, কি বললাম আমি, বিভিন্ন টাইমে কনভার্ট হচ্ছে। একজন বলছে আপনি খেয়েছেন? না আমি খাইনি। আপনি খাইতেছেন? না আমি খাবো না, আমি খেয়েছিলাম। এই যে ইট মানে খাওয়া, এই খাওয়া কথাটাকে বিভিন্ন ভাবে বিভিন্ন টাইমে বলার জন্য আমাকে কোন কাজটা করতে হয়? এই খাওয়া কথার বিভিন্ন ফর্ম আছে, সেই ফর্মের পরিবর্তন করতে হয়। যেমন এই ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ইটেন, এর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে, কথাটা বোঝেন, প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ইটিং, এর থার্ড পারসন হচ্ছে ইটস। এইটাকে বলা হয় ভার্ব, এইটাকে বলা হয় ফর্মস অফ ভার্ব, এইটাকে বলা হয় কনজুগেশন অফ ভার্ব। কনজুগেশন, ভার্বের রূপ, ভার্বের ফর্ম। এই যে V1 বা প্রেজেন্ট ফর্ম, V2 বা পাস্ট ফর্ম, V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম, V4 বা প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, V5 বা থার্ড পারসন ফর্ম। একটা ভার্বে টোটাল 5টা ফর্ম হয়ে থাকে। আমরা জানি না এটা, আমরা মনে করি ভার্বের 3টা ফর্ম, প্রেজেন্ট, পাস্ট প্লাস পার্টিসিপল, বাট আরো 2টা ফর্ম আছে। এই 2টা ফর্ম আমাদের গ্রামার বইগুলোতে বা ইংলিশের যে বইগুলো থাকে সেই বইগুলোতে এই 2টা ফর্ম থাকে না। এর মেইন রিজন হচ্ছে
এর মেইন রিজন হচ্ছে যে মনে করা হয় যে টেন্স শেখার সঙ্গে সঙ্গে এই V4 বা V5 শেখা হয়ে যায় এই জন্য। কিন্তু এদেরকেও শেখার প্রয়োজন আছে, কোথায় আছে সেটা আমি নেক্সট একটা ক্লাসে আপনাদের বলবো। কিন্তু আপনারা মনে রাখেন, যারা ইংলিশে দুর্বল, যারা ইংলিশে কথা বলতে পারি না, আমরা আমরা এই ভার্বের ফর্মের উপর ফোকাস দেই না বা গুরুত্ব দেই না। বিশ্বাস করেন, ইংলিশে কথা বলতে না পারার প্রধান কারণ, অন্যতম কারণ হচ্ছে এই ভার্ব সম্পর্কে কনসেপ্ট না রাখা। আমরা অনেকেই টেন্স শিখি, আরে বাবা টেন্স তো কিছু না। টেন্স কি? টেন্স মানে ভার্বের ফর্ম। আপনি টেন্স শিখতে যান, টেন্সের স্ট্রাকচার দেখেন, লেখা থাকবে সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, এম ইজার প্লাস ভার্ব ফোর প্লাস অবজেক্ট। তাহলে এই V1টা কি, V2টা কি, V3টা কি, V4টা কি, এইটাই যদি আপনি না জানেন, আপনার টেন্স শিখে কোনো লাভ হবে? টেন্স ইজ নাথিং। টেন্স ইজ দ্য ফর্ম অফ ভার্ব। আগে ভার্বের ফর্ম জানতে হবে। এখন এই যে ইট, এইট, ইটেন, এটা কতজন জানেন? হয়তো এরকম 20টা 50টা ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন। বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম কি, পাস্ট পার্টিসিপল ফর্ম কি আপনি জানেন না। তাহলে সেটা যদি আপনি না জানেন, আপনার তো টেন্স শিখে কোনো লাভ হবে না। টেন্স, মনে করেন আমি বাংলা একটা কথা বললাম যে সে গ্লাসটি ভেঙেছিল, বলেন তো এর ইংরেজি কি? এখন সে মানে কি? হি। গ্লাস মানে গ্লাস। এখন ভেঙেছিল, আপনি হয়তো টেন্স জানেন, বাংলা দেখে বুঝতে পারছেন এটা পাস্ট টেন্স, যে বাংলা ক্রিয়াপদে ল বা লাম থাকলে পাস্ট টেন্স হয়। এখন ভাঙা ইংরেজি কি, এইটা যদি আপনি না জানেন, আপনি কি কথা বলতে পারবেন? দেখেন, সাবজেক্ট জানা যায়, অবজেক্ট জানা যায়, জানা যায় না কি ভার্ব। এখন হয়তো আপনি জানলেন যে ভাঙা ইংরেজি হচ্ছে ব্রেক। এখন ওই ব্রেকের আবার পাস্ট ফর্ম কি, মানে ওই যে V2, এটা তো পাস্ট ইনডিফিনিট। পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। ওই ব্রেকের V2টা কি? ব্রোকেন? না। তাহলে এইটা যদি আপনি না জানেন, তাহলে আপনি কিভাবে ওই কথাটাকে ট্রান্সলেট করবেন যে সে গ্লাস ভেঙেছিল? ওয়াজ, ডিড, এগুলো দিয়ে হয় না। মেইন ভার্বের পাস্ট ফর্ম বসাতে হবে। অর্থাৎ ব্রেক, ব্রোক, ব্রোকেন। ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক। হি ব্রোক দ্য গ্লাস। হি ব্রোক দ্য গ্লাস, সে গ্লাসটি ভেঙেছিল। এই এইটা যতক্ষণ না পর্যন্ত আপনি জানবেন, আপনি কি ওই কথাকে ট্রান্সলেট করতে পারবেন? পারবেন না। টেন্স কিছু না। আমার যে পেইড কোর্সে যে স্টুডেন্ট গুলো থাকে, যাদেরকে আমি শেখাই বা পড়াই, ভার্বের ফর্ম আগে খাতায় লেখায়, ভার্বের ফর্ম দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করায়, স্টোরি প্র্যাকটিস করায়, তারপর ইংরেজি শেখানো শুরু করি। আমরা এটাকে গুরুত্ব দেই না। ইংলিশে কথা বলতে না পারার মেইন কারণ, প্রধান কারণ হচ্ছে এই ভার্ব সম্পর্কে কনসেপ্ট না থাকা। কেন? when you are going to communicate or make conversation with other person or foreigner, you cannot speak English on a stable position. You have to change your sense, you have to change your time. How can you do that? You can do it by changing the form of verb according to correct structure of tense. আপনি যখন একজনের সাথে আরেকজন ইংলিশে কথা বলবেন, কমিউনিকেশন করবেন, কনভারসেশন করবেন, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে এগোতে পারেন না। আপনাকে সময়ের পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন অনুযায়ী আমরা বাংলায় যে টাইমে আমি একটা কথাকে ভাবতেছি, যে টাইমে একটা কথা আমি বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ইংলিশে ভার্বের ফর্মটা আমরা বসাতে পারি না, ইউজ করতে পারি না। এটা না করতে পারাই হচ্ছে ইংলিশে আমাদের দুর্বলতা, ইংলিশে কথা বলতে না পারার অন্যতম কারণ। তাহলে আমরা যারা মনে করি যে আমি ইংলিশে দুর্বল, আমি ইংলিশে এক্সপার্ট না, ইংলিশ পারি না, বিশেষ করে স্পোকেন ইংলিশ, স্পোকেন ইংলিশ না পারার প্রধান কারণ কি? সহজ কথায় এক জায়গায় করে যদি আমি আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমি টেন্স জানি। টেন্স জানি এরকম ভাবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কিন্তু ওই প্রেজেন্ট ফর্মটা কি, পাস্ট ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল মানে V3টা কি, এই জিনিসটাই তো আমি চিনি না। তাহলে আপনি কিভাবে কথা বলবেন? তাহলে আপনি ইংলিশে কিছু লিখতে যাচ্ছেন, কিছু বলতে যাচ্ছেন, সেই কথাটা আপনি বাংলায় ভাবতেছেন আগে, তাই না? কারণ আমাদের মাতৃভাষা তো বাংলা। এখন বাংলায় আপনি যে টাইমে ভাবতেছেন, যে টেন্সে আপনি ভাবছেন, সেই টাইম বা সেই টেন্স অনুযায়ী যখন ইংলিশে কথা বলতে যাচ্ছেন, ইনস্ট্যান্টলি ওই স্ট্রাকচারটা, ওই ভার্বের ফর্মটা আপনি ইউজ করতে পারছেন না। এইটা না পারাই হচ্ছে ইংলিশে কথা বলতে না পারার অন্যতম কারণ। অর্থাৎ ভার্বের ফর্ম না জানা, দ্যাট ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিংস। প্রত্যেকটা ভার্বের ফর্ম থাকে। রাইট মানে কি? লেখা। এর পাস্ট ফর্ম কি? রোট। এর পাস্ট পার্টিসিপল কি? রিটেন। হ্যাঁ। এরকম হয়তো আপনি, এরকম হয়তো আপনি 20টা 50টা ভার্ব জানেন, বাট শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এই জন্যই আমরা ইংলিশে কথা বলতে পারি না। বিশ্বাস করেন, এই ছাড়া আর কোনো কারণ নেই। ড্র মানে কি? আঁকা। এর পাস্ট ফর্ম ডিউ, পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস।
এটা কতটা গুরুত্বপূর্ণ জানেন? দেখেন, আমি আপনাকে একটা প্র্যাকটিক্যাল, একটা সত্যি ঘটনা বলি। আমার একটা রিলেটিভস, সে একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, এবং সে তার ক্লাসে, সে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে পড়াশোনা করে। তো সে তার ক্লাসের ফার্স্ট বয়, অর্থাৎ তার সিজিপিএ ছিল, আমি যখন শুনছিলাম, 3.74। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে একটা পাবলিক ইউনিভার্সিটিতে 3.74, অর্থাৎ সে ফার্স্ট ছিল। বোঝেন আমার কথাটা? তাকে আমি বলছিলাম যে সে ভাত খেয়েছিল, বলো তো ইংরেজি কি? সে বলতে পারেনি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? ইভেন এখানে দেখেন 350 মানুষ আপনারা লাইভ ক্লাস করছেন, আমি এতটুকু বলতে পারি 70% মানুষ আপনি বলতেই পারবেন না যে এই বাক্যটার ইংরেজি কি, সে ভাত খেয়েছিল। আমাদের দেশে এতটাই দুর্বল স্টুডেন্টরা এই ল্যাঙ্গুয়েজে। আমি জানি তো, আমি পড়াই তো প্র্যাকটিক্যালি, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস নিতে গেছি। মুন্সিগঞ্জে একটা প্রতিষ্ঠানে একসাথে 1200 স্টুডেন্টের ক্লাস নিয়েছিলাম, বড় একটা মাঠের ভিতরে। সো আহ, ওই যে কথাটা বললাম, সে ভাত খেয়েছিল, সে কি বলে জানেন? হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস, হি ইটেন রাইস। অর্থাৎ ইট মানে খাওয়া, এর পাস্ট ফর্ম ATE8, এই জিনিসটা সে জানে না। পাস্ট ইনডিফিনিটের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2, এটা সে জানে না। কারণ আমরা অনেকেই মনে করি পাস্ট টেন্স মানে ওয়াজ বা ডিডের ব্যবহার, বাট না। V2 মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হয়। আর এই যে এইট, এই যে রোড, এই যে ড্রিউ, এইটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট জানে না। এটার কারণ কি জানেন? দেখেন, এই যে ভার্বের ফর্ম দেখছেন না আপনারা, এই ভার্বের সাথে আইএনজি তো কন্টিনিউয়াস টেন্সে হয়, এটা আপনারা বোঝেন। আর এই যে ইট, রাইট, ড্র, এগুলো তো মেইন ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, মানে এটা শব্দ অর্থ শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়। আবার এই যে ইটেন, রিটেন, ড্রন, এই যে ফর্মগুলো দেখছেন, এগুলো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। ইভেন প্যাসিভ ভয়েসের সমস্ত স্ট্রাকচারে এই V3 ব্যবহার হয়। আবার আবার অনেক সময় অ্যাজেক্টিভ হিসেবে এই V3-র ব্যবহার আছে, মানে এই V3-র ব্যবহার অনেক বেশি। V1 শব্দার্থ শেখার সাথে সাথে হয়ে যায়, কিন্তু এই যে V2 যেটা পাস্ট ফর্ম, এটা শুধু পাস্ট ইনডিফিনিট টেন্সেই বসে, অন্য কোথাও বসে না। এই জন্য মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দ্যাট ফর্ম। এই ফর্ম সম্পর্কে তারা জানে না, কনসেপ্ট রাখে না, ফ্যামিলিয়ার না, পরিচিত না। এই জন্য যখনই পাস্ট টেন্স রিলেটেড কোনো একটা কনভারসেশন তাদেরকে প্র্যাকটিস করতে দেওয়া হয়, কোনো একটা টপিকের উপর স্পিকিং করতে বলা হয়, তারা পারে না। কারণ এই ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে পারে না, জানেই না যে একটা ভার্বের পাস্ট ফর্ম কি। তো এগুলো জানতে হবে, এগুলো সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, না হলে আপনি কখনোই ইংলিশ পারবেন না। তাহলে আমি কি বললাম? স্পোকেন ইংলিশে বাধাটা কথায়? আমরা কথার পরিবর্তন, কালের পরিবর্তন করতে পারি না। একটা কথাকে যে টাইমে আমি ভাবতেছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে আমি নিতে পারি না। এটা যে পারবে সে এক্সপার্ট, এটা যে পারবে না সে পারবে। দ্যাট ইজ দ্য থিংস। সে এই যেটা যেটা বললাম, যারা ভোকাবুলারিতে দুর্বল, আমার এখানে 200টা ভোকাবুলারি আছে। কারো যদি অ্যাটলিস্ট এই 200টা ভার্ব সম্পর্কে কনসেপ্ট থাকে এবং ফর্ম আপনি জানেন, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কেউ আপনাকে আটকাতে পারবে না, বিশ্বাস করেন। জাস্ট টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভ সম্পর্কে একটু কনসেপ্ট রাখতে হবে, আর কিছুই লাগবে না। আপনি ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন, আমি আপনাকে সেখানে নিয়ে যাব, এটা সম্ভব। তাহলে কথা বলতে না পারার মেইন কারণ কি? আমরা টাইমের পরিবর্তনটা করতে পারি না। টাইমের পরিবর্তনটা কিভাবে হয়? ভার্বের ফর্মের মাধ্যমে। দেখেন, এই দেখেন, কি একটা সাবজেক্ট নিলাম, ড্রাইভ একটা ভার্ব নিলাম, আর খার, সে একটা গাড়ি চালায়। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না? সে একটা গাড়ি চালায়। এখন আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, আমার পরিবর্তনটা কোথায় হয়? দেখেন, ভার্বের ফর্মে। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য ভার্বের ফর্মে পরিবর্তন হয়। ঠিক আছে? এটা টেন্স যদি জানা থাকে, একটা ভার্বকে 12 ভাবে পরিবর্তন করতে পারবে। 12টা ওয়েতে, 12 ভাবে, 12 দিকে, 12টা টাইমে একটা কথাকে নিতে পারবেন। আমার ল্যাঙ্গুয়েজ হচ্ছে এইটাই, যে একটা কথাকে কতগুলো ওয়েতে, কতগুলো সেন্সে আমরা প্রকাশ করতে পারি, মডিফাই করতে পারি, এক্সপ্রেস করতে পারি। হি ড্রাইভস এ কার, সে একটা গাড়ি চালায়। এই ড্রাইভের পরিবর্তে জাস্ট আমি যদি লিখি হি ড্রোভ এ কার, এর বাংলা অর্থ সে একটা গাড়ি চালিয়েছিল। আমি যদি বলি হি উইল ড্রাইভ আ কার, এই অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের পরিবর্তন হয়ে মূলত কথার, কালের বা সময় পরিবর্তন হয়। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়। দেখেন, সে, হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল। উইল ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছে। হি ওয়াজ ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাচ্ছিল। ওয়াজ ড্রাইভিং, সে চালাচ্ছিল। এরপর আমি যদি বলি হি উইল বি ড্রাইভিং আ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে।
হি হ্যাজ ড্রিভেন, অনেকে ড্রাইভেন বলে বাট উচ্চারণটা হচ্ছে ড্রিভেন, রিটেন, রাইটেন না, রিটেন। হ্যাঁ, হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। দেখছেন, আমার কিন্তু সাতটা টেন্স অলরেডি লেখা হয়ে গেছে, তিনটা ইনডিফিনিট, তিনটা কন্টিনিউয়াস, প্রেজেন্টের পারফেক্ট। এই হ্যাজের জায়গায় হ্যাড দিলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, উইল হ্যাভ দিলে ফিউচার পারফেক্ট হয়ে যাবে। তো এইভাবে সাবজেক্ট হি, অবজেক্ট এ কার, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না, আমি যে কথাটা বাংলায় ভাবছি, যে কথাটা ইংলিশে কনভার্ট করতে যাচ্ছি, ইংলিশে বলতে যাচ্ছি, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের এই ফর্মটাকে আমরা ইউজ করতে পারি না। এটা যে পারবে সে এক্সপার্ট, এইখানে যার ভুল হবে সে পারবে না। এটাই কারেক্ট করাটাই হচ্ছে স্পোকেন ইংলিশ। এই যে আমি ইংলিশে কথা বলতে চাই, কথা বলা শিখতে চাই, স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ মানে এইটাই, জাস্ট ভার্বের ফর্মটাকে সঠিকভাবে ব্যবহার করতে জানা। তো এখানে আমার সাতটা টাইম অলরেডি প্রকাশ করে ফেলছি, মানে এই ড্রাইভ কথাটাকে সাতভাবে অলরেডি আমি লিখে ফেলছি। আপনার যদি টেন্স জানা থাকে, সর্বোচ্চ কত ভাবে এটাকে প্রকাশ করতে পারবেন? 12 ভাবে। কিন্তু মনে রাখবেন, এই 12টা টেন্সের স্ট্রাকচার মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। কি বললাম বলেন তো? মডাল ভার্ব কেন জানেন? টেন্সের টাইম 12টা, 12টায় কি সব কথা প্রকাশ করতে পারে? না। এটাকে আরো মডিফাই করার জন্য, আরো ব্রড করার জন্য মডাল জানতে হয়। কেমন সেটা? আমি যদি এখন আপনাকে বলি সে গাড়ি চালাতো, সে গাড়ি চালাইতে পারতো, এগুলো কোন টেন্স দিয়ে বলবেন? পাস্ট টেন্স মনে হচ্ছে? না। এগুলো বলতে গেলে আপনার ইউজ টু বা উড, এই ধরনের মডেলের ব্যবহার করতে হবে। তার গাড়ি চালানোর কথা, তার আজ গাড়ি চালানোর কথা ছিল, কিভাবে আপনি বলবেন? কোন টেন্স দিয়ে বলবেন? এগুলো কোনো টেন্স দিয়ে বলতে পারবেন না। অর্থাৎ শুধু টেন্স দিয়ে মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করা যায় না। মনের সম্পূর্ণ ভাবটাকে আরো ডিটেলসে, আরো ব্রডলি এক্সপ্রেস করার জন্য এই টেন্সের পাশাপাশি আপনাকে মডাল এবং সেমি মডাল ভার্ব সম্পর্কে কনসেপ্ট বা আইডিয়া রাখতে হবে। কেমন সেটা দেখেন। আমি যদি বলি হি ক্যান ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে পারে। দেখেন, মডাল এবং সেমি মডাল টোটাল 18টার মতো ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজে আছে। এবং এই মডালের একটা সুবিধা হচ্ছে, এদের পরে যে মেইন ভার্বটা থাকে, এই মেইন ভার্বটা অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, মেইন ভার্বের ফর্মের কোনো চেঞ্জ হয় না, অলওয়েজ বেস ফর্ম বা রুট ফর্মে থাকে। মানে টেন্সের ক্ষেত্রে যেমন ভার্বের সাথে এস বা ইএস, ডি, ইডি, টিএন, আইএন যেগুলো যুক্ত হয়, মডালের ক্ষেত্রে সেটা হয় না। এখানে মডালের অর্থ অনুযায়ী মিনিং এর চেঞ্জ হয়। দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, টোটাল 18টার মতো মডেল সেমি মডেল আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, am to, is to, are to, am, is, are, was, were, supposed to, going to। যেমন দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, এই কথাগুলো তার আমরা টেন্স দিয়ে বলতে পারবো না, এই জন্য এটা শিখতে হবে। সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি মাস্ট ড্রাইভ আ কার, হ্যাঁ, সে অবশ্যই গাড়ি চালাবে। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো দরকার। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। কি দেখালাম? দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এখা, কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয়? ভিতরে ভার্বের ফর্মে। আমরা ইংলিশ পারি না কেন, ইংলিশে কথা বলতে পারি না কেন? এই যে পরিবর্তনটা আমি লিখছি, এই পরিবর্তনটা আমি ইনস্ট্যান্টলি করতে পারি না। আপনি বাংলায় একটা কথা ভাবছেন, সেই কথাটা যে টাইমে, ওই টাইমটা এর ভিতর থেকেই আসবে, এর বাইরে কিছুই না। বিশ্বাস করেন, অনেকে বলে স্পোকেন ইংলিশ শেখার জন্য 66টা স্ট্রাকচার শিখে রাখুন, 200টা স্ট্রাকচার শিখুন, 100টা শিখুন, এইটা শিখুন, ওইটা শিখুন। নাথিং, কোনো কিছুরই প্রয়োজন হয় না যদি আপনি অথেন্টিক জায়গা সম্পর্কে কনসেপ্ট রাখেন। অর্থাৎ ইংলিশে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, প্লাস 18টার মতো মডেল সেমি মডেল আছে, টোটাল স্ট্রাকচার হচ্ছে 30টা। এই 30টা স্ট্রাকচার মানে কি? একটা পার্টিকুলার ভার্বকে 30 ভাবে আপনি ইমপ্লিমেন্ট করতে পারছেন, বাস্তবায়ন করতে পারছেন। 30 ভাবে একটা কথার অর্থ প্রকাশ করতে পারছেন, একটা কথাকে 30টা টাইমে এক্সপ্রেস করতে পারছেন,
ব্রডলি এক্সপ্রেস করতে পারছেন, এটা যে পারবে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বেঙ্গলি ইউল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছু আপনি বাংলায় ভাবেন না কেন, এই 12টা টেন্স, 18টা মডেল সেমি মডেল, এই 30টা স্ট্রাকচারের যে কোনো একটার মধ্যে আসবে। তাহলে এইটা যদি ভালোভাবে জানা থাকে, ভালোভাবে প্র্যাকটিস থাকে, ক্লিয়ার করতে পারেন, যেটাই আপনি বাংলায় ভাবেন সেটাই আপনি ইংলিশে করতে পারবেন। এর বাইরে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর কিছুই নাই। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য আমাকে প্রথমত জানতে হবে, 1 নম্বর পয়েন্ট হচ্ছে ফর্মস অফ ভার্ব, অথবা এটাকে আমরা কি বলি, কনজুগেশন অফ ভার্ব, ফর্মস অফ ভার্ব। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু, ইউ হ্যাভ টু নো দ্য প্র্যাকটিক্যাল ইউজ অফ টেন্স। টেন্সের ব্যবহার জানতে হবে, কিন্তু টেন্স দিয়ে সম্পূর্ণ ভাব প্রকাশ করা যায় না। সম্পূর্ণ ভাব প্রকাশ করার জন্য টেন্সের পাশাপাশি, অর্থাৎ মনের ভাবটাকে আরো ডিটেলসে বলার জন্য, ব্রডলি এক্সপ্রেস করার জন্য, টেন্সের পাশাপাশি আমাকে জানতে হবে মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। এরপর আরেকটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল ব্যবহার। কেন জানেন? এই যে বাক্যগুলো আমি লিখছি, অর্থাৎ টেন্স, মডাল, সেমি মডাল দিয়ে যে সেন্টেন্সই আপনি লেখেন না কেন, এই প্রত্যেকটা সেন্টেন্সের একটা রিভার্স স্ট্রাকচার আছে, প্রত্যেকটা টেন্সের একটা প্যাসিভের আলাদা একটা স্ট্রাকচার আছে, প্রত্যেকটা মডাল সেমি মডালের প্যাসিভের আলাদা একটা স্ট্রাকচার আছে। যখন সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে, সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকে, অবজেক্ট বা কর্মকে প্রাধান্য দেওয়া হয়, অবজেক্টকে সাবজেক্টে আনা হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস হয়। এটা জানতে হয়, এটা না জানলে ল্যাঙ্গুয়েজ শেখাটা অসম্পূর্ণ থেকে যায়। তো এটা কি আমি বলতেছি, এটার উপরে ডিটেলস একটা ক্লাস আছে, ফিফথ ফ্রি ক্লাসে। বাট এই পর্যন্ত যে কথাগুলো আমি আপনাদেরকে বললাম, যে কেন আমরা ইংরেজি পারি না, আমাদের মেইন প্রবলেমটা কোথায়, কোন জায়গার জন্য আমরা প্রবলেম ফেস করি, এটা কি আপনারা কেউ বুঝতে পারছেন? এই পর্যন্ত যতগুলো কথা বললাম, হ্যাভ ইউ আন্ডারস্টুড অ্যাবাউট দ্যাট থিংস? ভার্বের পিডিএফ দিব। বুঝতে পারছেন এই পর্যন্ত যেগুলো বললাম আমি? আমাকে জানতে ওকে, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, আচ্ছা, প্যাসিভটাকে আমি একটু আপনাদেরকে বলি। প্যাসিভ হচ্ছে, মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিব, তাই না? এখন এটা আমি যদি আপনাদেরকে নোটিশ দেই, বা আমার পেইড কোর্সে যে স্টুডেন্ট গুলো থাকে তাদের ক্লাসের আগে আমি যদি ইংলিশে একটা নোটিশ দেই, এইভাবে দেই যে আমি আপনাদের আজ রাত 10টায় ক্লাস নিব, আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. অ্যাট 10 p.m. এটা কোন টেন্স? যারা টেন্স বোঝেন, ফিউচার ইনডিফিনিট, উইল টেক, আমি রাত 10টায় ক্লাস নিব, নোটিশটা আমি আপনাদেরকে দিলাম। কিন্তু এই কথাটাকে এইভাবে না বলে আমি যদি একটু ঘুরায় বলি, আমার গ্রুপে আরো অনেক অ্যাডমিন আছে, যদি অন্য কেউ মেসেজ দিয়ে দেয়, বা আমি যদি অন্য একটা টিচারকে দিয়ে ক্লাস নেওয়াই, এইভাবে যদি আপনাদেরকে নোটিশটা দেই যে আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই কথাটা ইংরেজিতে কি হবে? আপনাদের আজকের ক্লাসটি রাত 10টায় নেওয়া হবে, এই বাক্যটার ইংরেজি হচ্ছে ইউর ক্লাস উইল বি টেকেন, ইউর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. এই যে কথাটা আমি লিখলাম, এখানে কিন্তু কোনো বাই মি, বাই হিম, বাই হার, প্যাসিভ মানে প্র্যাকটিক্যাল প্যাসিভ, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার শিখতে হয়। বাই দিয়ে যে প্যাসিভ আমরা করি ওইটা না, ওইটা কোনো কাজে লাগে না, ওটা জাস্ট ট্রান্সফরমেশনের ক্ষেত্রে হয়, ক্লাস 6 to 10, 11, 12-এর গ্রামারে সেটা থাকে। বাট ডিরেক্ট প্যাসিভের ব্যবহার কি আপনারা বোঝেন? এটা আমি, দেখেন কি লিখছি, ইউর ক্লাস উইল বি টেকেন, এই যে উইল বি প্লাস V3, এটা আমি কেন বসালাম? কারণ এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। ওই যে বললাম না, প্রত্যেকটা টেন্স, মডেল এবং সেমি মডেলের একটা রিভার্স স্ট্রাকচার আছে। যখন সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ হয়, যেমন এখানে সাবজেক্টকে ক্লাস, এই ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? কেউ একজন ক্লাস নিলে ক্লাসটা হবে, কে নিবে বা কে নিবে না সেটাকে এখানে মেনশন করা হচ্ছে না। এখানে মেনশন এটাই করা হচ্ছে যে ক্লাসটা হবে কিনা। ঠিক আছে, তাহলে আই উইল টেক ইউর ক্লাস, উইল টেক এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ, আর ইউর ক্লাস উইল বি টেকেন এটা প্যাসিভ। প্যাসিভ মানে কি বোঝেন? মনে করেন আপনি ক্লাস করতে আসছেন, তাই না? এই যে আপনি তো আমাকে চেনেন না, আজকে নতুন জয়েন করছেন, আমাকে নতুন দেখছেন, ভাবছেন এই লোকটা কে, বারবার নোটিশ দিচ্ছে, বলছে এই টাইমে ক্লাস হবে, ফ্রি ক্লাস। অনেকেই শিখতে আসছেন, অনেকে দেখতে আসছেন, দেখি কিসের ক্লাস নেয়, কি হয়, কেমন কি, এখানে আসছেন না? এখন আমার লিঙ্ক দিতে মনে করেন একটু লেট হচ্ছে, দেরি হচ্ছে। অনেকে বলেন না, এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়? আজকের ক্লাস কখন শুরু হবে? এখানে কি ক্লাস হচ্ছে? ক্লাস কি শুরু হয়েছে? এই যে কথাগুলো আপনারা বলেন না, এই সবগুলো প্যাসিভ রিলেটেড। একটা কথা আপনি ইংলিশে ট্রান্সলেট করতে যান, আপনি পারবেন না। কেন জানেন? কারণ এই প্যাসিভের প্র্যাকটিক্যাল প্র্যাকটিসটা আপনার নেই। কিন্তু আমরা আমাদের ডে টু ডে লাইফের অনেক কথা, অনেক কনভারসেশন
প্যাসিভ মেনটেন করে করে থাকি বাংলায়, কিন্তু আমরা নিজেরা জানি না যে এগুলো প্যাসিভ রিলেটেড। এটা না জানার কারণে আমরা ইংলিশে সেন্টেন্স করতে পারি না। আমরা অনেকেই মনে করি যে আমি গ্রামার বুঝি, টেন্সটাও মোটামুটি বুঝি, তারপরেও একটা কথা বাংলায় ভেবে ইংলিশে বলতে চাই, আমি কেন পারতেছি না? এটার মেইন রিজন হচ্ছে প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট বা প্র্যাকটিক্যাল কনসেপ্ট না থাকা। প্যাসিভ আমরা অনেকেই জানি, কিভাবে জানি? এইভাবে যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি যদি বলি এটা প্যাসিভ করেন, তো আপনি কি বলবেন? যে রাইস ইজ ইটেন বাই মি। এই প্যাসিভ সবাই বোঝে। হ্যাঁ, কিন্তু এই প্যাসিভ আমরা করব না, আপনাকে প্র্যাকটিক্যাল প্যাসিভ করতে হবে। প্র্যাকটিক্যাল প্যাসিভ কি? এই যেটার কথা আমি এইমাত্র বললাম আপনাদের, ডিরেক্ট প্যাসিভ। যেমন আমি যদি আপনাদের এখন বলি যে আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংরেজিতে আপনারা বলেন তো। যে কেউ বলতে পারেন কিনা? পারবেন না। কেন জানেন? কারণ এটা প্যাসিভ। আপনি করতে যান, নিজেরা করার চেষ্টা করেন। এটা আমি মুন্সিগঞ্জে একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গিয়েছিলাম 1200 স্টুডেন্টের সামনে, এবং 53 জন টিচার ছিল, একজনও পারিনি। এই কোশ্চেনটা করছিলাম যেটা ইংলিশে ট্রান্সলেট করে, যা আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, কখন শুরু হবে। এটা ইংলিশে কেমন জানেন? দেখেন, ওয়েন, আগে ডাব্লিউ বেস ওয়ার্ড, ঠিক আছে? সো ওয়েন, এরপর হচ্ছে অক্সিলারি ভার্ব উইল। অনেকে বলে ওয়েন উইল বি আওয়ার ক্লাস টেকেন, ওয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন। হ্যাঁ, এইভাবে বল। সো এটা এরকম, ওয়েন উইল আওয়ার ক্লাস, উইল আওয়ার ক্লাস, এরপর বি, এরপর টেকেন টুডে। এই বাক্যটার বাংলা হচ্ছে আজকের ক্লাসটি কখন নেওয়া হবে আমাদের। তাহলে আগে ডাব্লিউ এইচ ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বি, দেন মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন এই যে কথাটা বাংলায় কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল বলি, কখন আমাদের আজকের ক্লাসটি নেওয়া হবে। সো ওয়েন উইল আওয়ার ক্লাস বি টেকেন টুডে। এই যে ইংলিশটা আমি লিখলাম, এইটাকে আমরা অ্যাজ ইউজুয়াল প্র্যাকটিস করি। এইটা কতজন ইনস্ট্যান্টলি বলতে পারে? এইটা কতজন কারেক্ট ফর্ম ঠিক রেখে, কারেক্ট স্ট্রাকচার ঠিক রেখে ইনস্ট্যান্টলি বলতে পারে? আমরা পারি না। এখানে কোনো বাই মি বাই হিম ব্যবহার করছি, বলছি সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে না। এটা বলে ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। এইটা আমি আপনাদের শেখাবো ফিফথ ফ্রি ক্লাসে। আজকে দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে। তো আপনারা জেনে রাখেন, এটা জানতে হবে। প্রথমে তো আমি আপনাদের 7টি পয়েন্ট নিয়ে কথা বলছি, যে সেন্টেন্স, সেন্টেন্স কম্পোনেন্ট, পার্টস অফ স্পিচ, ভার্ব, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, এগুলো জানতে হবে। এরপরে আমি স্পেসিফিকলি এই 4টি জায়গার উপর ফোকাস করলাম। আপনি একটু নোট করে নেন। যদি আপনি ইংলিশ এক্সপার্ট হতে চান, ফ্লুয়েন্ট হতে চান, এই বিষয়গুলো সম্পর্কেও যদি কনসেপ্ট থাকে, আপনাকে কেউ আটকাতে পারবে না। ভার্ব, টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার, আবারও বলছি বাই ছাড়া প্যাসিভের ব্যবহার, এটা জানতে পারলে আপনি এক্সপার্ট হবেন, কেউ আটকাতে পারবে না। সো এই হচ্ছে এই পর্যন্ত। এখন আমি আপনাদেরকে দেখাবো প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা ইংলিশে স্পিকিং করতে পারেন। যারা স্পিকিং এ দুর্বল, যারা ইংলিশে একটা সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিতে পারেন না, এটা দেওয়ার ওয়েটা কি? বাট এই পর্যন্ত যে কথাগুলো বললাম, যা যা বললাম, যা দেখালাম, আপনারা কি একটুও কনসেপ্ট পেয়েছেন? এই ল্যাঙ্গুয়েজটা মূলত কি, আমাকে কিভাবে শিখতে হবে, আমার প্রবলেমটা কোথায়, আমরা কেন পারি না, বুঝতে পারছেন আপনারা? নতুন কিছু জানতে পারছেন? কাজে লাগছে আপনাদের? মনে হয় এটা ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ ছিল? হ্যাঁ ভাই, অবশ্যই খুবই ভালো ক্লাস এবং আমি আর ভালো লাগছে। ধন্যবাদ। যারা এই ফ্রি ক্লাসগুলো করছেন, আমি রিকোয়েস্ট করব রেগুলারিটি মেনটেন করে করবেন। আমি প্রথমে বলে দিয়েছি, আমি একটা বা দুইটা ডেমো ক্লাস না, একটা কোর্সের মতো করেই আমি এগুলো করাই। দেখবেন আপনি অনেক ভালো একটা ডেভেলপমেন্ট পাবেন। আপনি হাজার হাজার টাকা করে খরচ করে অনেক জায়গায় হয়তো পেইড কোর্স আপনারা করছেন, তারাও আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন, আর আপনার সেই পেইড কোর্সের সাথে কম্পেয়ার করবেন। কোথায় করেন, কার কাছে করেন, এটা আমি জানতে চাইবো না। কিন্তু যদি বেটার কিছু না পান, তখন আপনি বলবেন। কারণ আমি যে বিষয়গুলো পড়াই, যেগুলো দেখাই, একদম ডিরেক্টলি আমার মনের ভিতর থেকে যা আসে আমি সেভাবেই পড়াই, সেভাবেই দেখাই। আমি এটা ফাইন্ড আউট করার চেষ্টা করি স্টুডেন্টের সমস্যা কোথায়, কেন আমরা স্পিকিং করতে পারি না, আমাদের ভুলটা কোথায় হয়, কোন জায়গায় সমস্যার কারণে কথা বলতে গেলে প্রবলেম ফেস করি। এই সমস্যা কিন্তু কেউ খুঁজে বের করে না। সবাই তার টপিক অনুযায়ী টেন্স পড়ায়, মডেল পড়ায়, সবই পড়ায়। এটা প্লাস এটা প্লাস এটা, এরকম স্ট্রাকচার। আজকে হ্যাভের ব্যবহার শিখবো, আজকে হ্যাভিং এর ব্যবহার শিখবো, আজকে লেটের ব্যবহার শিখবো, আজকে এই টেন্স শিখবো, আজকে এই কনভার্সেশন করবো। সবাই এরকম করায়, কিন্তু আমরা পারি না। কেন পারি না? এটা যদি আগে ফাইন্ড আউট করতে না পারি, রোগ খুঁজে বের করতে না পারলে, আপনি ওষুধ বা মেডিসিন কিভাবে অ্যাপ্লাই করবেন সেখানে? তো সেটাই আমি দেখাচ্ছি। দেখেন, মনোযোগ দিয়ে বোঝেন। তো আহ, তাহলে আমি কি আরেকটু কন্টিনিউ করতে পারি 10 মিনিটের জন্য, যেহেতু 11:30 বেজে গেছে? আমি একটু দেখাবো কিভাবে স্পিকিং করবেন আপনারা, কিভাবে প্র্যাকটিক্যালি প্রেজেন্টেশন দিবেন। ওকে, ধন্যবাদ। আপনারা একটু থাকার চেষ্টা করেন, আপনারা দেখতে পারবেন। ওকে, সো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার।
দেখেন, স্পিকিং এর অনেকগুলো ধাপ আছে, অনেকগুলো পার্ট আছে। এটা মানে ডিটেলসে বলতে গেলে আহ, আমি ডিটেলসে আজকে হয়তো ওইভাবে দেখাতে পারবো না, বাট আমি একটা ক্লাস আপনাদের বলবো। আমার আমার লেখা একটা বই আছে, এটা হচ্ছে স্পিক ইংলিশ উইথ নামক। এটা কমপ্লিট কোর্স অফ লার্নিং ইংলিশ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি। এই কোর্সটার ভিতরে সব কিছুই আছে। এবং এখানে এই বইয়ের, আমার বইটার চ্যাপ্টার কত, আমি একটু, একটা মিনিট আমাকে একটু টাইম দিন। 36, পেজ নাম্বার 272, জাস্ট একটু ওয়েট করেন, সরি 270। দেখেন, আমি দেখাচ্ছি, একটা মিনিট। 270। আচ্ছা, এই যে বইটা আপনারা দেখছেন, এই যে এই বইয়ের 35 চ্যাপ্টারে আমার এখানে লেখা আছে যে হাউ টু গিভ আ প্রেজেন্টেশন ইন ইংলিশ, কিভাবে ইংলিশে প্রেজেন্টেশন দিতে হয়। হাউ ক্যান ইউ স্টার্ট আ গুড প্রেজেন্টেশন বিফোর অডিয়েন্স, অডিয়েন্সের সামনে কিভাবে একটা ভালো প্রেজেন্টেশন দিতে পারি। আপনি যে টপিকের উপর কথা বলেন বা স্পিকিং করেন, যদি স্টার্টিংটা ভালোভাবে শুরু করতে না পারেন, আমরা অনেকে স্টার্ট করি বাট গ্রামাটিক্যাল অনেক মিস্টেক হয়। আমার এখানে কয়েকটা নিয়ম দেওয়া আছে, যে এই সিস্টেমগুলো ফলো করে যদি আপনি আপনার প্রেজেন্টেশনটা শুরু করেন, তাহলে আপনি বডি পার্টে যেটাই বলেন না কেন, আপনার শুরুটা ভালোভাবে করতে পারলে আপনার শেষটাও ভালো হবে ইনশাল্লাহ। কিন্তু শুরুতেই যদি কেউ ভুল করে, বডি পার্ট আপনি যাই বলেন না কেন, আপনার এক্সামিনার বা আপনার ইনস্ট্রাক্টর, আপনার লিসনার যেটাই থাকবে, তারা কিন্তু আর সেটা ভালোভাবে শুনতে চাইবে না। তো এটা আপনাকে বুঝতে হবে। তো এখানে অনেকগুলো পার্ট দেওয়া আছে, আপনারা পারলে এটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি এটা আজকে দেখাতে গেলে অনেক লেট হয়ে যাবে। এইভাবে একটা প্রেজেন্টেশন স্টার্ট করা যায়, হ্যাঁ। এখানে দেওয়া আছে, আমি এটা ডিটেলসে বুঝিয়ে দিব। এখানকার যে গ্রামার গুলো আছে, ফর গিভিং কিভাবে হয়, সাচ চান্স টু সেই এটা মূলত কি, এটা আমি বুঝিয়ে দিব, আমি পরে বুঝাবো। এভাবে কিভাবে একটা প্রেজেন্টেশন ফিনিশ করতে হয়, শেষ করতে হয়, সেটাও দেওয়া আছে। এখানে অনেক সিস্টেম আছে স্পিকিং এর, আমার এই বইটার ভিতরে লেখা আছে সবকিছুই। তো এটা নিয়ে আমি পরে বলবো। এই বইটা সারা বাংলাদেশেই ডেলিভারি হচ্ছে কুরিয়ারের মাধ্যমে, যে কেউ আপনারা নিতে পারবেন। তো আগে আপনি এই ফ্রি ক্লাসগুলো করেন, দেখেন, বোঝেন। এটা আমার পেইড কোর্সে যারা থাকে মূলত তারাই নিয়ে থাকে। তো যেটা বলছে কিভাবে আপনি ইংলিশে একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করবেন কোনো গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া, এবং স্পিকিং করার কারেক্ট ওয়েটা কি, আমি দেখাই। দেখেন, আহ, আমি মনে করেন আপনাকে একটা টপিকের উপরে কথা বলতে বললাম, যে স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, হোয়াট ডু ইউ ডু এভরি ডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এইটা আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন, এইখানে একটু বোঝেন, আমরা একটু এগুলো অ্যানালাইসিস করব। দেখেন, প্রথমত একটা একটা বিষয়ের উপর কথা বলতে গেলে, স্পিকিং করতে গেলে একটা গ্রিটিংস দিতে হয়, তাই না? একটা ইন্ট্রোডাকশন, একটা শুরু করতে হয়। যেমন দেখেন, এখানে বলছে যে আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ। বিফোর মানে আপনাদের সামনে আমি সাকিব বলছি, আই মিন ইনস্টেড অফ বিফোর ইউ ক্যান সে ইন ফ্রন্ট অফ ইউ। এরপর কি বলছে দেখেন, আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার এইখান থেকে প্রেজেন্টেশনটা শুরু, বডি পার্ট মনে রাখবেন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সাবজেক্টের পরেই ভার্ব বসে, এইটা মনে রাখবেন। এখানে আমি ভার্বগুলোকে হাইলাইট করছি ইয়েলো কালার দিয়ে। এখন যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে, কথা বলার আগে ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হয়। অর্থাৎ আপনার এক্সামিনার যখন কোশ্চেন করবে, আপনি যখন একটা আইএলটিএস এক্সামে স্পিকিং ফেস করবেন, কোশ্চেনটা যে টেন্সে থাকে, উত্তরটা সেই টেন্সে দেওয়ার চেষ্টা করতে হয়। অর্থাৎ এখানে কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু এভরিডে, হোয়াটস ইউর ডেইলি অ্যাক্টিভিটিস, আপনি প্রতিদিন কি করেন। তাহলে আমার রেগুলার হ্যাবিট, প্রতিদিনের কাজ, এটা ডিসক্রাইব করার জন্য আমার ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার ব্যবহার করতে হবে। তাহলে সাবজেক্টের পরে ইংলিশে ভার্ব বসে। যেমন দেখেন এখানে কি বলছে, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত ব্রাশ করি। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুই এবং ফজরের নামাজের জন্য উজু করি। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। দেন আই গেট রেডি টু গো টু অফিস আর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে বা কলেজে যাওয়ার জন্য রেডি হই। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাই। দেন আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখি। আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করি। এরপর কি বলছে,
দেন আই গো টু বেড ফর স্লিপিং এট 11 p.m. আমি 11টায় বেডে ঘুমাতে যাই। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। তাহলে একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে, একজন তার ডেইলি লাইফে কি করে সেটা এখানে বর্ণনা করলো। তাহলে আপনাকে ভার্বগুলো আইডেন্টিফাই করতে হবে। অ্যাজ ইউজুয়াল কোনো একটা কাজ করা হয়, হ্যাবিচুয়াল কোনো ফ্যাক্ট, সাবজেক্টের পর মেইন ভার্বের বেস ফর্ম বলবে। যে কথাটা আমি বলছিলাম, সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসাতে পারলে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। তো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে। এখানে আপনি প্রতিদিন যে কাজগুলো করেন, আপনার কাজটা নিশ্চয়ই এইটার সাথে সেম হবে না, একটু না একটু ডিফারেন্ট থাকবে। আপনি যে কাজটা করবেন সেই ভার্বটাকে আপনি নিয়ে আসেন, দেখবেন অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। আপনি নিজের মতো করে একটা প্রেজেন্টেশন এখানে তৈরি করেন। তাহলে এখানে ভার্বগুলো কি? গেট আপ, ব্রাশ, ওয়াশ, টেক, ডু, রিফ্রেশ, হ্যাঁ, এগুলো আছে। এখন দেখেন আমি কি বলছি। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য আমাকে কিসের পরিবর্তন করতে হয়? ভার্বের ফর্মে। আমি কি বলছি, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? টাইমের চেঞ্জ করতে পারি না। অর্থাৎ আমি যদি এখন আপনাকে কোশ্চেন করি যে ভাই বা ম্যাডাম, এখন তো রাত 11:30 বাজে, আপনারা আমার ক্লাস করছেন তাই না? আপনারা আজকে সারাদিন কি করলেন? হোয়াট ডিড ইউ ডু টুডে? অথবা আপনি গতকাল কি করেছিলেন সারাদিন? আমাকে আমার সামনে ইংলিশে বলতে পারবেন? হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে? হোয়াট ওয়াজ ইউর ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস? ক্যান ইউ ডিসক্রাইব ইট ইন ফ্রন্ট অফ মি? আপনি কিভাবে এই কথাগুলোকে ইংলিশে বলবেন? কিভাবে ডিসক্রাইব করবেন যে স্যার আমি গতকাল বা আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, তারপর ফজরের নামাজ পড়লাম, একটু এক্সারসাইজ করতে গেলাম, তারপর ফ্রেশ হলাম, ব্রেকফাস্ট করে অফিসে গেলাম, স্কুলে গেলাম, কলেজে গেলাম, এরপর যাওয়ার পর আমার এক কলিগের সাথে দেখা করলাম, অফিস থেকে 2টায় লাঞ্চ করলাম, বিকালে বাসায় আসলাম, একটু শপিং এ গিয়েছিলাম, তারপর সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়লাম, একটু খবর পড়লাম, তারপরেই আপনার ক্লাসে জয়েন করলাম। এই যে গিয়েছিলাম, করেছিলাম, গেলাম, করলাম, পড়লাম, এই যে কথাগুলো বাংলায় আমি বলতেছি, এটাকে আপনি ইনস্ট্যান্ট ইংলিশে কিভাবে বলবেন? কিভাবে বলতে পারেন? বাংলায় ভেবে ইনস্ট্যান্টলি ইংলিশে? টাইমটাকে কিন্তু এখানে চেঞ্জ, পাস্ট টেন্স। পাস্ট টেন্সের কথাগুলো অনেকে ওয়াজ ডিড এর ব্যবহার করে, বাট না। প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, ফাইনাইট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে। আপনি যে কাজটা করেছিলেন সেই কাজটার V2 কি আপনি জানেন? যদি না জানেন আপনি পারবেন না, আপনাকে এটা জানতে হবে। যেমন দেখেন এখানে ভার্বগুলোকে গ্রিন কালার দিয়ে হাইলাইট করা। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে। আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। দেন আই ব্রাশড মাই টিথ। আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশড মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার। আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ। আমি কিছু ব্যায়াম করেছিলাম। দেন আই রিফ্রেশড মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট। আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেখেন বাংলা কি বলছি, বাংলা বোঝেন। আমার মাদার টাং ইজ বাংলা, সো ইউ হ্যাভ টু কম্পেয়ার ইট। করেছিলাম, গিয়েছিলাম, আই গট রেডি, গেট থেকে গট, ব্রাশ থেকে ব্রাশড, ওয়াশ থেকে ওয়াশড, টেক থেকে টুক, ডু থেকে ডিড, হ্যাঁ। আই গট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM। আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। অনেকে এইখানে আবার চেঞ্জ করে ফেলে, এটা কিন্তু ইনফিনিটিভ, হ্যাঁ। টু এর পরে V1, এখানে গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট না, পাস্ট টেন্স বলে এখানে কিন্তু ভার্বের চেঞ্জ হয় না। ভার্বের চেঞ্জ হয় সাবজেক্টের পরে, হ্যাঁ, মেইন ভার্ব যেটা। দেন আই স্টার্টেড মাই ওয়ার্ক। আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ অ্যাট 2 p.m। আমি 2টায় লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 p.m। আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি। আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। আই লার্নড ইংলিশ ফর 1 আওয়ার। এখানে লার্নডও বলা যায়, লার্নডও বলা যায়, দুটোই কারেক্ট। আমি 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। দেন আই টুক মাই ডিনার অ্যাট 10 p.m। আমি 10টায় ডিনার করেছিলাম। বাংলা কি বলছি? করেছিলাম, কিন্তু করি না, করেছিলাম, বোঝেন। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 p.m। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তো দেখেন অনেকে স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ডেড বলে ফেলে, কারণ অনেকে মনে করে বেশিরভাগ ভার্বের V2 ওই ইডি হয়, বাট না। স্পেন্ড যেমন সেন্ড, সেন্ট, কাম, খেইম, টেক, টুক, রিফ্রেশ, রিফ্রেশড, স্টার্ট, স্টার্টেড। ওকে। সো এইভাবে যদি আপনি ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে পারেন, অতীতের যে কোনো কথা আপনি ডিসক্রাইব করতে পারবেন। তাহলে আপনার ফোকাসটা কোথায়? এইখানে রাখতে হবে। টাইমের চেঞ্জ করা শিখতে হবে। এখন যদি আমি আপনাকে বলি যে হোয়াট উইল ইউ ডু টুমোরো, আর হোয়াট উইল বি ইয়োর টুমোরো অ্যাক্টিভিটিস, আপনি আগামীকাল কি করবেন? আপনার আগামীকালকে সারা দিনের কাজ কি হবে? ইংলিশে বলতে পারবেন? পরিবর্তনটা কোথায়? দেখেন সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকবে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকবে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত আপনাকে করতে হবে ভার্বে। অর্থাৎ
সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম যদি আপনি বসান, ফিউচার টেন্স হয়ে যায়। শ্যালটা সাবজেক্ট ফার্স্ট পার্সন হলে ব্যবহার করা যায়, অর্থাৎ ফিউচার ইনডিফিনিট টেন্সে যদি আই এবং উই সাবজেক্ট থাকে তাহলে শ্যালের ব্যবহার হয়, কিন্তু ইউ, হি, শি, দে এদের সাথে শ্যালের ব্যবহার হয় না সেকেন্ড বা থার্ড পার্সনের সঙ্গে। বাট উইলটাকে যে কোনো পার্সনের সঙ্গেই ব্যবহার করা যায়, ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় উইলের ব্যবহার করবেন, তাহলে কনফিউশন থাকে না। তাহলে দেখেন, এই যে টাইমের পরিবর্তন, যে আমি প্রতিদিন কি করি, গতকাল কি করেছিলাম, আগামীকাল কি করব, এটা করা আপনাকে শিখতে হবে। এটা পারলে আপনি এক্সপার্ট হতে পারবেন। এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, এইটাকে কাজে লাগিয়ে এটাকে পড়ে আপনি আপনার কাজটাকে ডিসক্রাইব করেন যে আপনি প্রতিদিন কি করেন, আপনি গতকাল কি করেছিলেন, আপনি আগামীকাল কি করবেন। আপনার যদি সেখানে নতুন কোনো ভার্ব থাকে সেটা আপনি নিয়ে আসেন, কঠিন কিছু না, অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসবে। নিজে প্র্যাকটিস করতে হবে। দেখেন, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো, আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, করবো, উঠবো বাংলা বোঝেন, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আফটার দ্যাট আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব এবং আমার ব্রেকফাস্ট করব। আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আমি অফিসে যাওয়ার জন্য রেডি হব। কি বলছি বুঝতে পারছেন? প্রেজেন্ট ফর্মের আগে উইল, অর্থাৎ আই গেট রেডি, আমি রেডি হই। আই গট রেডি, আমি রেডি হয়েছিলাম। আই উইল গেট রেডি, আমি রেডি হব। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমি আমার কাজ শুরু করব। আই স্টার্ট মাই ওয়ার্ক, আমি কাজ শুরু করি। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমি কাজ শুরু করেছিলাম। আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমি কাজ শুরু করব। দেন আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, আমি 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইম উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই লার্ন ইংলিশ ফর 1 আওয়ার, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখবো। দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় ডিনার করবো। দেন আই উইল গো টু বেড ফর স্লিপিং। সো দ্যাট উইল বি মাই টুমোরো অ্যাক্টিভিটিস। সো ইন দিস ওয়ে ইউ ক্যান ডিসক্রাইব ইউর প্রেজেন্ট অ্যাক্টিভিটিস, past activities, future activities. To sum up, I can say that know, you have to know the actual technique, actual strategy to change the form of verb, to change the actual time. We cannot speak English because of not for changing the time. We cannot be able to change. Uh, you know that English is a language and we have to communicate with this language. So when we are going to communicate, we cannot speak in our stable position. We have to change your time. We have to change your thought. We have to change our uh, actual work. So how can you do that? You can do it by changing the form of verb according to correct structure of tense. এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। আপনি আপনার নিজের অ্যান্সারটা এখানে ডিসক্রাইব করেন। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমরা কথা বলি না তাই পারি না। অনেকে মনে করে আমি গ্রামার বুঝি না, ভোকাবুলারি জানি না, আমি আগে শিখে নেই তারপরে বলবো। যারা এটা মনে করেন তারা জীবনেও শিখতে পারে না। কথা বলা শুরু করে দিতে হয়, কথা বলা স্টার্ট করতে হয়। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। দেখেন, অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, ফ্রি কোর্সটা কি হয়, এই যে আমি আপনাকে মিউট রেখে পড়াচ্ছি, অন ওয়ে কমিউনিকেশন। পেইড কোর্সটা কি হয়, টু ওয়ে কমিউনিকেশন। এইটা আমি পড়াই দিলাম, দেওয়ার পর আমি আপনাকে এখন বলবো যে আপনার ডেইলি অ্যাক্টিভিটিসটা ডিসক্রাইব করেন। আপনি গতকাল কি করেছিলেন সেটা বলেন, আপনি আগামীকাল কি করবেন সেটা বলেন। আপনি আমার সামনে বলছেন, সেখানে যে ভুলটা হচ্ছে আমি আপনাকে ধরাই দিচ্ছি। যে এইভাবে টু ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করা যায়। এটা সায়েন্স না, এটা ম্যাথ না, যে টিচার পড়ালো, আপনি বুঝলেন, মনোযোগ দিয়ে নিলেন, শেষ হয়ে গেল। না, আমি যত ভালো ক্লাস নেই, যত ভালো পড়াই, আপনি 1000টা ক্লাস করলে কোনো লাভ হবে না যদি না আপনার মুখ থেকে কথা বের করেন, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করেন। ইংলিশ ইজ আ ল্যাঙ্গুয়েজ, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। Practice, practice, and practice. You all know that practice makes a man perfect. So without practicing, how can you be able to expert and fluent in English within very short time? You have to practice. পেইড কোর্সের বেনিফিট এইটা, আমার পেইড কোর্সে আমি এটা করাই। সো অনেকে বলে আপনার ফ্রি কোর্স আর পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এটাই, সেখানে টু ওয়ে কমিউনিকেশন থাকে, কম স্টুডেন্ট থাকে, ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকে, ভালোভাবে ডেভেলপ করায়। এটা ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা জাস্ট আমি দেখাই যে ল্যাঙ্গুয়েজটা কি, কিভাবে শিখতে হবে, সঠিক গাইডলাইনটা কি। অনেকে শেখার চেষ্টা করে যায়, মাসের পর মাস, বছরের পর বছর শিখতে পারে না। এই যে আজকে কতগুলো বিষয় নিয়ে কথা বললাম, ক্যান ইউ ইমাজিন দ্যাট? ভাবতে পারেন? সো এটা তো আমি আপনাকে গাইডলাইন দিলাম, আপনি এখান থেকে শিখতে পারেননি? অবশ্যই পারছেন। আপনার ডেভেলপমেন্ট আসেনি? অবশ্যই আসছে। আপনি বুঝতে পারেননি? অবশ্যই পারছেন। কিন্তু অ্যাকচুয়ালি যে প্রফেশনাল হওয়াটা,
এই প্রফেশনাল হতে গেলে তো আপনাকেই পার্টিসিপেট করতে হবে, আপনাকেই প্র্যাকটিস করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, সেখানে ভুল হলে একটা মেন্টরের অধীনে থেকে ওভারকাম করতে হবে। এইটা আমি করাই থাকি। এর আগে আমার ফ্রি ক্লাসগুলো যারা করছেন তারা জানেন আমি কিভাবে পড়াই। আর পেইড কোর্স আমি একটু বলে রাখি, কারণ বারবার অনেকেই বলে এতক্ষণ তো দেখালাম শেখালাম, এবার আপনারা একটু দেখেন আমি আমার স্টুডেন্টদের কিভাবে পড়াই, কিভাবে শেখাই, কিভাবে দেখাই। এটা দেখে রাখেন। আপনাদের কোর্স করতে হবে না। পেইড কোর্সের কথা শুনলে অনেকে ভয় পায়, ভাবে এই কি না কি জানি, এবার মনে হয় টাকা পয়সা চাইবে। নাথিং লাইক দ্যাট। আপনি ফ্রি ক্লাসই করেন, কোনো সমস্যা নাই। আমার পেইড কোর্স যারা করে তারা এমনিতেই করে। সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া, ইংল্যান্ড, আমেরিকা, সাইপ্রাস, কুয়েত, হংকং থেকে প্রচুর প্রবাসী স্টুডেন্ট আমার পেইড কোর্স করে। দুইজন ক্লাস করে কানাডা থেকে 46,000 টাকা দিয়ে। তো আমার স্টুডেন্টের অভাব হয় না। এই আপনারা দেখেন আমি কিভাবে পড়াই, কিভাবে বুঝাই। আমি যেভাবে বুঝাই এমনিতেই আমার স্টুডেন্ট আসে, তার কোনো অভাব নেই। আপনার ফ্রি ক্লাসগুলো করে যান, কিন্তু আমি কিভাবে পড়াই আমার স্টুডেন্টদের এটা যদি আপনারা দেখেন, এই আইডিয়াটা আপনার ব্রেনে ডেভেলপ করে আপনি নিজের মতো করেও শিখতে পারেন, যদি পারবেন। আর যারা পেইড কোর্স করতে চান তারা করতে পারবেন, যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো হয়তো শিখতে পারবো, আপনি এখান থেকে ডেভেলপ করতে পারবেন। দেখেন, এটা কমপ্লিট ল্যাঙ্গুয়েজের উপর আমি নিয়ে থাকি। অনেকে বলে আমি শুধু স্পিকিং শিখতে চাই, অনেকে বলে আমি স্পিকিং পারি রাইটিং শিখতে চাই, অনেকে বলে আমি রাইটিং পারি গ্রামার শিখতে চাই। যারা এগুলো বলে তারা মূলত কোনোটাই পারে না, কারণ ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। এটা ইন্টার কানেক্টেড, একটার সাথে একটা রিলেটেড। আপনি একটা বিষয় পারলে একটা অটোমেটিক্যালি পারবেন। আমি আপনাকে প্র্যাকটিক্যালি এটা শিখিয়ে দিব এখানে। এই যে ফ্রি ক্লাস নিচ্ছে, এইভাবেই পেইড কোর্সের ক্লাসগুলো গুগল মিটের মাধ্যমে নিয়ে থাকি। ক্লাসের ডিউরেশন হচ্ছে 1 আওয়ার। আমাদের মেইন ক্লাস 1 ঘন্টা থাকে, সপ্তাহে 4 দিন ক্লাস। এটা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র। 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি ইংলিশ এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। এবং এর থেকেও বেশি সময় যদি লাগে আপনি সেটাও পাবেন। আমি একটু বলে রাখি, আমার যে পেইড কোর্সটা থাকে এটার কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। হ্যাঁ, টোটাল কোর্স ফি 2,000 টাকা 3 মাসের জন্য। এবং যদি 3 মাসের ভিতরে আপনি কমপ্লিট করতে না পারেন, পরবর্তীতে আরো সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদা কোনো টাকা আপনাকে দিতে হবে না। আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন। এবং এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবে। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার এবং ইমিগ্রেন্ট যারা প্রবাসী আছেন। প্রত্যেকটা ব্যাচে 30 জন করে স্টুডেন্ট থাকে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, কারণ আমার এই ক্লাসগুলো মূলত বিজি লাইফের মানুষের জন্য। আমি নিজেও একটা জায়গায় আছি, পার্মানেন্ট জায়গায়। আর যারা মেইনলি চাকরিজীবী স্টুডেন্ট বা অন্যান্য পেশায় আছেন, যারা দিনের বেলায় বিজি লাইফ লিড করেন, একটা লেজার টাইম বা অবসর টাইমকে কাজে লাগিয়ে ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে চাচ্ছেন, তাদের জন্য এই কোর্সটা, তারা এটা করতে পারেন। এই ক্লাসগুলো স্ক্রিন শেয়ার করে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে নিয়ে থাকি। এবং প্রত্যেকটা ক্লাস শেষে, এটা ফ্রি ক্লাসেও আমি আপনাদের রেকর্ড ক্লাস পিডিএফ ফাইল দিব, পেইড কোর্সেও প্রিমিয়াম ক্লাসগুলোর রেকর্ড পাবেন, অর্থাৎ পরবর্তীতে কোনো ক্লাস যদি আপনি মিস করেন আপনি দেখে নিতে পারবেন। আর এটা একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় আমি পড়িয়ে থাকি। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে নিজের আয়ত্তে আনতে পারে সেভাবে আমি করাই। আর সবগুলো ক্লাস আমি নিব। আর পেইড কোর্স যেটা থাকে, এখানে টোটাল 70টা ক্লাস থাকে, এটা হিউজ ক্লাস। প্রথম 10টা ক্লাস বেসিক গ্রামারের উপর থাকবে, যাতে করে আপনার ভিত্তিটা মজবুত করতে পারেন। আমি যদি জাস্ট স্পোকেন করাই, তাহলে হয় কি, আমি যতটুকু পড়াবো অতটুকুর ভিতরে আপনি সীমাবদ্ধ থাকবেন। যখনই নতুন কিছু লিখতে যাবেন বা বলতে যাবেন আপনি পারবেন না। কিন্তু বেসিক গ্রামারটা দেখালে ফ্রি হ্যান্ড রাইটিংটাকে ডেভেলপ করতে পারবেন, নিজের মতো করে একটা সেন্টেন্স তৈরি করতে পারবেন, ক্রিয়েটিভ পাওয়ারটা আপনার আসবে। হ্যাঁ, এবং এটা আমি প্র্যাকটিক্যালি শিখিয়ে থাকি। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। এই যে টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ যেগুলো বললাম, এগুলো আমি আপনাকে এখান থেকে শেখাবো। অর্থাৎ হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। যে কোনো কিছু বাংলায় ভাবলে আপনি যেন ইংলিশে বলতে পারেন, তার জন্য যা দরকার আমি সেগুলো এখান থেকে পড়াবো। এরপর 40 থেকে 50 নম্বর ক্লাসগুলো থাকবে রাইটিং এবং অ্যাডভান্স গ্রামারের উপর, যেখান থেকে এই ল্যাঙ্গুয়েজটাকে আরো এক ধাপ আপনি ডেভেলপ করতে পারবেন, যারা রাইটিং এক্সপার্ট হতে চান। হ্যাঁ, এরপর 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে, একদম প্রত্যেকটা ক্লাস ধারাবাহিকভাবে হবে, প্রত্যেকটা ক্লাসের সাথে প্রত্যেকটা ক্লাসের কানেকশন থাকবে। 50 থেকে 70 নম্বর ক্লাসগুলো থাকবে কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন। অর্থাৎ আমি টিচার, আমি আপনাকে পড়ালাম, আপনি স্টুডেন্ট, আপনি শিখলেন, শিখে বসে থাকলে হবে না। এটা একটা ভাষা। আপনার মুখ দিয়ে কথা বের করার জন্য, আপনাকে প্র্যাকটিস করার জন্য, ওরাল ডেভেলপমেন্টের জন্য, ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য আপনাকে দিয়ে, এখানে আমি লাস্টের যে ক্লাসগুলো থাকবে আপনাকে দিয়ে কনভারসেশন প্র্যাকটিস করাবো, নিউজ পেপার ট্রান্সলেশন করাবো, প্রেজেন্টেশন নিব। অর্থাৎ সার্টেন টপিকের উপর কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে, অ্যান্সারটা বুঝাই দিব। দেওয়ার পর আপনি আপনার মতো করে প্রেজেন্টেশন দিবেন, সেখানে ভুল হলে আমি ধরাই দিব। এইভাবে যদি করে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন। এটা আপনি ফ্রি ক্লাসগুলোই করেন, আপনি আইডিয়া পাবেন, আপনি বুঝতে পারবেন কিভাবে শেখায়, কিভাবে পড়ায়, কতটা ডেভেলপমেন্ট এখান থেকে আসবে। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। এই কোর্সের জন্য আপনাকে আলাদা টাইম বের করতে হবে না। যত প্র্যাকটিস বা যা কিছু এই ক্লাসে আমি সবকিছু করাই থাকি। জাস্ট
টাইম দিয়ে ক্লাসটা করবেন 1 ঘন্টা। এটা 2,000 টাকা কোর্স ফি। এবং এই সুযোগটাও আমি রাখি, এটা আপনি কোথাও দেখবেন না, যারা একসাথে দিতে পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সে ক্লাস শুরু করতে পারবেন। আর যারা ইন্ডিয়া থেকে আছেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। আর এই যে ফ্রি ক্লাস নিচ্ছে, এটা রেকর্ড বা পিডিএফ ফাইল যদি কেউ নিতে চান, এই যে আমার 2টা নাম্বার দেখছেন, এই 2টা নাম্বারে আমার পার্সোনাল নাম্বার এবং এখানে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে নক করলে আমি আপনাদের রেকর্ড ক্লাস বা পিডিএফ ফাইল দিয়ে দিব। আর যারা পেইড কোর্স করবেন, এই নাম্বারে সেন্ড মানি করে জানালে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিলে আমি পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে আপনাদের অ্যাড করে নিব। আমাদের নতুন যে পেইড ব্যাচটা, আজকে 12 তারিখ, আমি আপনাদেরকে বলে রাখি, 19 তারিখ থেকে, অর্থাৎ এই আহ, নভেম্বরের 19 তারিখ থেকে একদম নতুন একটা ব্যাচ শুরু হবে। এর আগে রেগুলার ওইতে ফ্রি ক্লাসগুলো থাকবে। তো যারা করতে চান তারা করতে পারবেন। যারা এর আগে ফ্রি ক্লাস করেছেন, টাকা পয়সার কারণে বা ব্যাচগুলো মাঝের দিকে চলে যাওয়ার কারণে আপনারা পেইড ব্যাচ করতে পারেন, তারা ভর্তি হয়ে যেতে পারেন, কারণ সিট খুব বেশি নাই। আর যারা নতুন ক্লাস করছেন তারা ক্লাস করেন, দেখেন, বোঝেন। যদি মনে করেন এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি এই ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি শিখতে চাই, একটা মেন্টরের অধীনে থেকে গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে এগোতে চাই, যদি মনে করেন এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা আসতে পারেন। এতটুকু বলতে পারি, আপনি ব্যর্থ হবেন না। উইদিন ভেরি শর্ট টাইম ইউল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ ইনশাআল্লাহ। সেভাবেই আমি শিখিয়ে থাকি, পড়িয়ে থাকি। এটা আপনার ফ্রি ক্লাস করেন, দেখেন, বুঝতে পারবেন। সো এই হচ্ছে কথা, যারা ফ্রি ক্লাস করছেন তারা করেন, যারা পেইড কোর্সে আসতে চাইবেন তারা আসবেন, আপনার ব্যাপার, এটা আমার কোনো কিছু না। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো আজকের ক্লাসের রেকর্ড পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। যারা পেইড কোর্সে আসবেন, আমার লেখা এই যে বইটা আপনারা দেখছেন, এই 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 বইগুলোর পিডিএফ ফাইল আমি আপনাদেরকে পাঠাবো, যে ছোট ছোট পিডিএফ আছে। আর হার্ড কপি বই, পেইড কোর্স করেন বা ফ্রি কোর্স করেন, এটা আপনাকে আলাদাভাবে পারচেস করতে হবে। আমার এই যে যত লেকচার আজকে দিলাম না, যা যা দেখালাম, সবকিছু গোছানো পদ্ধতিতে আমার এই বইটার ভিতর লেখা আছে। ঠিক আছে? এই বইটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই। দেখেন, এখানে একটা সারা বাংলাদেশে ডেলিভারি যাচ্ছে। এটা হচ্ছে টোটাল, এই বইটা প্রায় 400 পেজ আছে এই বইটাতে, এবং কমপ্লিট ল্যাঙ্গুয়েজটার উপর এটা করা। আহ, এবং এটার প্রাইস হচ্ছে 500 টাকা, ডেলিভারি চার্জ 120 টাকা সারা বাংলাদেশে। আপনারা যে কেউ রিসিভ করতে পারেন যদি নিতে চান। এটা আপনারা দেখবেন, বইয়ের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। আর যারা পেইড কোর্স করতে চান জানাবেন। যারা পেইড কোর্সে আসবেন, আপনার এরকম একটা আইডি কার্ড থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। আপনার একটা আইডেন্টিটি থাকবে, যেহেতু আপনি অনলাইনে ক্লাস করছেন, নাম্বারটা হারিয়ে যায় বা যদি ডিলেট হয়, ইনকেস কোনো প্রবলেম হয়, এটা দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে অ্যাড করে নিতে পারবো একদম প্রফেশনাল ওয়েতে। অফলাইনের একটা কোর্সের থেকেও বেটার কিছু পাবেন। এছাড়া প্রত্যেকটা স্টুডেন্টের ওয়ান টু ওয়ান প্রেজেন্টেশন আমি নিয়ে থাকি। একটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো, পারলো কি পারলো না, এর উপর ডিপেন্ড করে আমি কিন্তু এখান থেকে আপনাদের স্পিকিং টেস্ট যেটা আছে, এই স্পিকিং টেস্টগুলোও নিয়ে থাকি প্রত্যেকটা স্টুডেন্টের। সো এটাও আপনারা আহ, দিতে পারবেন। আমি আপনাদের এটা দেখাবো। দেখেন, আমি আপনাদের একটু বলি। We could এইভাবে আপনি propose. কতটুকু ডেভেলপ করলেন, Firstly, আপনি শিখতে পারলেন কিনা, firstly, I কোথাও had প্রবলেম আছে, এটা আপনি I had ওয়ান very টু ওয়ান hesitation. স্পিকিং টেস্ট আমার সামনে দিতে পারবেন। এটা আপনারা এইভাবে দেখলে বুঝবেন না, আমি পরে দেখাবো আপনাদের। তো যাই হোক, আহ, আপনাদের কোনো কোশ্চেন থাকলে, কোনো প্রশ্ন থাকলে, আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, আমি কথা বলবো আপনাদের সাথে। আর আজকের ক্লাসে আমি আর এগোতে পারছি না, আমি 8টা থেকে ক্লাস নিচ্ছি, এখন রাত 12টা বাজে প্রায়। 4-5 ঘন্টা ধরে আমি একটানা ক্লাসে বসে আছি, আমার গলায় ব্যথা করতেছে। তা না হলে আমি আপনাদের সাথে লাইভ ক্লাসে কথা বলতাম। আগামীকাল আমি কথা বলবো আপনাদের সাথে এই লাইভ ক্লাসে, কোথাও কোনো সমস্যা থাকলে বা প্রশ্ন থাকলে। আর ইনকেস যদি ইম্পর্টেন্ট কোনো কোশ্চেন বা কিছু থাকে, আপনারা হোয়াটসঅ্যাপে নক দিন। আর পিডিএফ ফাইল রেকর্ড ক্লাস নেওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপে নক দিন, আমি পাঠিয়ে দিব, ইভেন আপনাদের গ্রুপে আমি পাঠিয়ে দিব। সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ। গুড নাইট টু অল অফ ইউ, অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। আগামীকালও সেম টাইমে রাত 10টায় আপনারা সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। ঠিক আছে? থ্যাংক ইউ। গুড নাইট। আল্লাহ হাফেজ। ভালো থাকেন সবাই। ধন্যবাদ।